সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1455তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ আকিব হোসেনের জীবনের, প্রবাসী মোহাম্মদ আকিব হোসেনের জীবনের মর্মান্তিক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল সন্তান পেটে নিয়ে গোপনে করছি প্রবাসী স্বামীর সংসার। এই গল্পটা মূলত বরিশালের মেয়ে সানজিদা ইসলামের জীবনেরই গল্প। তবে তার এই গল্পটা আমার কাছে বলেছেন তার হাজব্যান্ড মোহাম্মদ রাকিব হোসেন। দেখেন, একটা নির্মম বাস্তব সত্য কথা বলি, শুনতে যদিও তিতা লাগে, কথাটা বাস্তব। এই পৃথিবীতে একটা সন্তানের বাবাকে তা শুধুমাত্র বলতে পারে তার মা, এছাড়া অন্য কেউই বলতে পারে না। এই গল্পটা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা প্রবাসীর খুব মনোযোগ দিয়ে গল্পটা শোনা উচিত। কারণ এই গল্প শুনলে আপনি বুঝতে পারবেন দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে হাড় ভাঙা পরিশ্রম করে নিজের যৌবন কার জন্য শেষ করছেন। এই গল্পটা শুনলে অন্তত আপনার ভিতরে বিবেকের কড়া নাড়বে। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত প্রবাসী আকিবের এই বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে প্রবাসী আকিব ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। বন্ধুরা, যারা ঠিক এই মুহূর্ত পর্যন্ত মালয়েশিয়ার ওই মন্দিরের 40 কোটি বছরের ঐতিহাসিক বা পুরনো ওই মন্দির, যা পৃথিবীর সৃষ্টির আগে আমার কাছে মনে হয় যে মন্দিরের সৃষ্টি, এক ভয়ানক মন্দির, যারা এখনও দেখেননি তারা ভিডিওর এই আই বাটনে ক্লিক করে অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আকিব হোসেন, আমার বাড়ি বরিশাল বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, রয়েছে আমার অনেকগুলো মা সহ অনেকগুলো ভাই বোন। জানি আপনারা শুনে অবাক হয়ে গেলেন, অনেকগুলো মা আর অনেকগুলো ভাই বোন কীভাবে হয়। আমি ঠিক জানি না আমার কয়টা মা, আর আমি ঠিক এও জানি না যে আমার কয়টা ভাই বোন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, কেননা আমার এই গল্পটা সমাজের 8-10টা গল্পের মতো নয়। আমি যখন জন্মগ্রহণ করি আমি তখনই জানতে পারি আমি একটা রাজার ঘরে জন্মেছিলাম। হ্যাঁ, আমার বাবা এক কথায় বলতে গেলে রাজাই ছিলেন। আমাদের ওই গোটা এলাকাতে আমার বাবার এত বেশি সয় সম্পত্তি ছিল যা বলার মতো নয়। শুধু বরিশাল বিভাগে আমার বাবার সীমাবদ্ধ নয়, রাজধানী ঢাকার বুকেও আমার বাবা রয়েছে নিজের বাড়ি, সে বাড়ি তিনি ভাড়া দিয়ে রাখেন এবং বেশ কয়েকবার হজ করা একটা মানুষ। অবাক করা বিষয় হচ্ছে আমার বাবা তার জীবনে অনেকগুলো বিয়ে করেন। ঠিক কয়টা বিয়ে তিনি করেন তা আমি সঠিক বলতে পারি না। কখনো শুনি এই জেলে আমার বাবার বউ আছে, কখনো শুনি ওই বিভাগে আমার বাবার বউ আছে। মাঝে মাঝে এমন কিছু মানুষকে আমরা দেখতে পাই, দেখে অবাক হয়ে যাই, জানতে পারি এবং বাবা পরিচয় করিয়ে দেয় যে সেটা হচ্ছে তার ওয়াইফ। কত নাম্বার ওয়াইফ তিনি সেটাও জানে না। উনি বিভিন্ন জায়গায় বিয়ে করে এবং বিয়ে করে সেই স্ত্রীর নামে তিনি সেখানে জায়গা কিনে এবং জায়গা কিনে সেই স্ত্রীকে ওখানে বাড়ি বানিয়ে দেয়। মাঝে মাঝে সেই স্ত্রীর কাছে যায় এবং সন্তানাদি হওয়ার পরে তিনি আর মাঝে মাঝে সেখানে যানও না। একটা সময় ওখানে যাওয়া বন্ধই করে দেন, যার কারণে তার কয়টা স্ত্রী আর কয়টা সন্তান সেটা আমি কি করে বলবো, আমার বাবা নিজেও বলতে পারবে না। ছোটোবেলা থেকে আমি পড়াশোনার প্রতি খুব ভালো ছিলাম, মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম। আমাদের এলাকারই একটা মাদ্রাসা আমি পড়তাম। আমার মায়ের অনেক স্বপ্ন ছিল তিনি আমাকে বড় হলে একজন মাওলানা বানাবেন, কিন্তু মায়ের ওই স্বপ্ন আমি পূরণ করতে পারিনি। কারণ আমি এমন বাবার গর্ভে জন্মেছিলাম, এমন বাবার উরুসরে আমি দুনিয়াতে এসেছিলাম যে বাবার কারণে আমি সমাজে মুখ দেখাতে পারি না। অনেকে আমাকে দেখলেই কটূক্তি করে, ইঙ্গিত করে, খারাপ ভাষায় কথা বলে। আমার অন্য ভাই বোনেরা যদিও কথাগুলো সহ্য করতে পারে, আমি ঠিক এই কথাগুলো সহ্য করতে পারতাম না। আমি যেখানে থাকি এখানেও আমার বাবার 2টা বউ আছে। 2টা বউকে তিনি আলাদা আলাদা বাড়ি বানিয়ে দিয়েছে। 2 বউ 2 বাড়িতে থাকে এবং আমার সেই মায়ের ঘরেও আমার অনেকগুলো ভাই বোন আছে। এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। খানিকটা বড় হওয়ার পরে আমার ভিতরে তখন আমার বাবার জন্য খুব ঘৃণা জাগতে শুরু করে। আমার বাবা যখন আমাদের বাড়িতে আসতো আমি আমার আব্বুর সঙ্গে কথা বলতাম না। হয়তো দেখা যায় 2-3 মাস পরে পরে আমার বাবা 1 দিন কি 2 দিন এসে আমার আম্মুর সঙ্গে থাকতো। সে সময় আমার আম্মু আমার আব্বুকে দেখে খুব আনন্দিত হতো, উৎফুল্ল হতো এবং আমার আব্বুর সঙ্গে খুব মিষ্টি করে, সুন্দর করে আব্বুকে আদর আপ্যায়ন করে আমার আম্মু কথা বলতো। কিন্তু কোনোভাবে আমার বাবাকে আমার ভালোই লাগতো না। আমি বাবাকে দেখলে ওনার সাথে কথাই বলতাম না। মা আমাকে বলে, আকিব তুই ভুল করতেছিস,
তুই যদি তোর বাবার সঙ্গে কথা না বলিস, তোর বাবার কাছে না যাস, তাহলে তোর প্রতি তোর বাবার মায়া ভালোবাসা কমে যাবে। দেখা যাবে তোর বাবার যে অগাধ সম্পত্তি আছে এগুলার ভাগিদার তুই হবি না, তোর সম্পদ দিবে না। মা আমাকে আরও বলতো, তুই দেখিস না তোর যে বাকি ভাই বোনগুলো আছে তারা তোর বাবারে দেখলে কেমনি জড়াইয়া ধরে, তোর বাবারে চুমু দেয়, তোর বাবারে আদর করে, এত কিছু করে, অথচ কেন তুই তোর বাবার কাছ থেকে এভাবে নিজেকে গুটিয়ে রাখিস? এরকম করে চলতে থাকলে কিন্তু তোর বাবার কোনো কিছুই তুই পাবি না। কিন্তু ভাই বিশ্বাস করেন, আমার বাবার কোনো কিছুর প্রতি আমার বিন্দু পরিমাণেরও কোনো লোভ ছিল না, আমার বাবার প্রতি কোনো চাহিদাই ছিল না। আমার বাবা যে আমার বাবা সেটাই পরিচয় দিতে আমি লজ্জা পেতাম। যাই হোক, এরকম করে প্রায় অনেকটাই বড় হয়ে যায়, এবং অনেকটা বড় হয়ে যায় তখন পড়াশোনা করি না, বিভিন্ন পোলাপানের সাথে ক্যারাম বোর্ড খেলি, এখানে সেখানে ঘুরে বেড়াই, এবং একরকম ভবঘুর জীবনযাপন আমি করতেছিলাম। ওই মুহূর্তটাতে হঠাৎ করে আমার মনে হলো আমি বিদেশ যাব। বিদেশ যাওয়ার পরিকল্পনা তখন আমার মাথায় আসে। আমাদের এলাকাতে অনেকগুলো মানুষ তখন তারা পাকিস্তানে কাজ করতো, অনেকে আমাদের গ্রাম থেকে পাকিস্তানে যায় এবং সেই পাকিস্তানে তারা কাজকাম করে। তা আমার ভিতর তখন এই জিনিসটা আসলো যে আমি পাকিস্তানে চলে যাব। মাকে যখন বলি, মা তখন খুব ক্ষেপে যায় আমার উপরে, খুব রেগে যায়, আমাকে বলে তুই পাকিস্তানে যাইতে হবে কেন, কেন যাবে ওখানে? আমি বললাম সেখানে তো আমার আমি চলে যাব, আমি সেখানে গিয়ে কাজ করব, আমি সেখানে গিয়ে থাকবো, আমি গ্রামে থাকবো না, আমি এই বাড়িতে থাকবো না। আমার মা বলে তোর কিসের অভাব, তোর টাকা পয়সা যাই লাগতেছে সবই তো আমি দিচ্ছি, তোর তো কোনো কিছুর অভাব নাই, তাহলে এর পরেও কেন তোর পাকিস্তানে যেতে হবে? আমি বললাম আমি এখানে থাকবো না, আমি পাকিস্তানে চলে যাব, এবং এছাড়া আমি আর দ্বিতীয় কোনো কথা তোমার মুখে শুনতে চাই না। আমার কথাই একটা, আমি পাকিস্তানে চলে যাব এবং সেখানে গিয়ে আমি কিছু একটা করব, কাজকাম যা পাই তাই করব, আমি প্রয়োজনে আর কখনোই বাংলাদেশেও আসবো না। তো এইসব বলে মা আমাকে যেতে দেয় না। পরে খুব রাগারাগি করে আম্মুর সাথে আমি তখন পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিলাম। কাগজপত্র সব কিছু ঠিকঠাক করে আমার এলাকাতে লোকেদের মাধ্যমে আমি তখন পাকিস্তানে যাই। পাকিস্তানে যাওয়ার পরে সেখানে একটা ইটের বাটায় আমি তখন কাজ করি। আমি কখনো নিজের ভাতের ঠালা টাইনা ভাত খাইনি, এত সুখে শান্তিতে জীবনযাপন করেছিলাম। কিন্তু পাকিস্তানে যাওয়ার পরে আমি হাড়ভাঙা পরিশ্রম করি। আমার তখন পরিবারের উপরে খুব ঘৃণা চলে আসে, যার কারণে পরিশ্রম করে ওখানে প্রায় 3 বছরের মতো আমি থাকি। এবং 3 বছর পরে হঠাৎ করে আমি একটা অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে যায় বলতে আমার শরীরে এক ধরনের বিচি ওঠে এবং ওই বিচিগুলো থেকে আমার শরীরের পচন ধরে যায়, অবস্থা খুব খারাপ হয়ে যায়। এবং আমাদের এলাকার লোকেরা বলাবলি করতে শুরু করে যে আকিব, তুই এখানে থাকলে মারা যাবি, তুই দেশে চলে যা। যার কারণে আমি তখন পাকিস্তান থেকে দেশে চলে আসি। এবং দেশে আসার পরে আমার মা আমার চিকিৎসা করে, তখন আমি মোটামুটি অনেকটাই সুস্থ হয়ে যাই। ওই মুহূর্তেও বাবা আমাদের ঘরে আসতো, আমাদের সঙ্গে চলাফেরা করতো। আমি পাকিস্তান থেকে দেশে আসার পরেও বাবা আমাকে দেখতে আসছে এবং আমাকে বুঝাইছে, পাগলামি করো না, এভাবে দেশ বিদেশে ঘুরো না, তোমার কোনো ব্যবসা বাণিজ্য করা লাগলে আমি তোমাকে দেশে ব্যবসা বাণিজ্য করার টাকা দিব, তুমি দেশে কোথাও ব্যবসা বাণিজ্য করো। কিন্তু এক কথায় বলতে গেলে আমি তো আমার বাবার কাছ থেকে নিজেকে লুকানোর জন্য আমি দেশের বাইরে যাচ্ছি, বাবার টাকায় ব্যবসা করব কেন? তো এমন করে একটা পর্যায়ে আমি মারে বললাম, মা আমি তো ওইখান থেকে আসছি। তখন আমি মোটামুটি ভালো হয়ে যাই। পরে মা আমারে বিয়ে করার জন্য প্রেশার দেয়, বিয়ে কর। আমি বলছি না, আমি বিয়ে করব না, আমি আবারও বিদেশ যাব। পরে আম্মুর সঙ্গে কথাবার্তা বলি, আম্মুরে বললাম তুমি ওনার কাছ থেকে টাকা নিয়ে দাও, আমি বিদেশে চলে যাব। তো সেই সময় আমাদের এলাকার একজন লোক থাকতো উমানে, উনি আবার দেশে আসছে ছুটিতে। পরে ওনার সঙ্গেই কথা বলছিলাম যে উমান চলে যাব। তো উনি আমাকে পাসপোর্ট বানাইতে বললো এবং আমি তখন পাসপোর্ট বানিয়ে ওনার কাছে দিই। আম্মাকে টাকার জন্য চাপ দে। আম্মা তখন আব্বাকে বলে যা কি বলতেছে বিদেশে যাবে, এখন তুমি ওরা টাকা দাও। আমার আব্বা দিতে রাজি হয় না, আব্বার কথা হইলো ওই দেশের মধ্যে কিছু একটা করুক, বিদেশ যাওয়া লাগবে কেন? এরপর আমি তখন বিদেশের জন্য রওনা দিলাম, বিদেশ চলে গেছি। এবং বিদেশ চলে যাওয়ার পরে আমি আর দেশে আসি না। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, একটা না আমি 8 বছর বিদেশ করি। একেবারে আমার কাছে মনে হয় আমার মতো এরকম বিদেশি আর দ্বিতীয়টা ছিল না। পুরো 8 বছর একটা না আমি আরবের দেশে থাকি, দেশেও আসি না, দেশের কোনো খোঁজ খবরও নেই না এবং দেশের কারোর সঙ্গে কোনো যোগাযোগও করি না। 8 বছর থাকার পরে একটা সময় আমার মায়ের জন্য খুব খারাপ লাগতেছিল, এতটাই কষ্ট হচ্ছিল যে আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। একটা পর্যায়ে শুধু মায়ের টানে আমি আবারও ওমান থেকে 8 বছর পর তখন দেশে আসি। এবং দেশে আসার পরে আম্মাকে আমি বলি যে মা আমার কোনো কিছুই ভালো লাগতেছে না, আমার ভিতরে খুব কষ্ট হইতেছে। এবং মা তখন আমাকে বললো আমি তোকে বিয়ে করাই দিব, বিয়ে করলে তোর ভিতরে প্রশান্তি আসবে। এবং মা তখন আমার জন্য মেয়ে খুঁজতে শুরু করলো। আমি তখন বিয়ে করব না, আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। পরে মা আমার জন্য মেয়ে খুঁজতে শুরু করছে। আমি ছুটি নিয়ে গেছি কিন্তু মাত্র 2 মাসের ছুটি নিয়ে গেছি। 2 মাস পরে আবার ওমানে ব্যাক করব। তো এরকম করে মা মেয়ে খুঁজতেছে, আমি কোনো বিয়ে শাদী করবো না, এটা মাকে সাফ জানিয়ে দিলাম। এইভাবে প্রায় আপনার 15 কি 20 দিন কেটে গেছে। 15-20 দিন পরে তখন শীতের মৌসুম ছিল, শীত আসতেছে, সেপ্টেম্বর অক্টোবরের কথা, সেপ্টেম্বরের দিকেই।
তো তখন শীত আসতেছে, ওরকম একটা ভাবসাব ছিল। তো তখন হলো কি, আমাদের এলাকার সবগুলো পোলাপাইন মিলে একটা সময় একটা পিকনিকের আয়োজন করে। তো পিকনিকের আয়োজন করে তারা, মানে পিকনিক করবে আমাদের গ্রামের যে ছেলেফেলেরা আছে ওরা। আমি তো তখন মোটামুটি সিনিয়র হয়ে যায়, অনেকটাই সিনিয়র হয়ে যায়, তারপরও আমার ছোট যারা আছে আমাকে ফ্রেন্ডলি নিত। তো তারা কী করলো, কোত্থেকে যেন হাঁস নিয়ে আসছে এবং হাঁস জবা করে তারা তখন এটা আয়োজন করবে। তো দেখা গেল একজন দুইজন করে করে মানুষ আস্তে আস্তে অনেকগুলো মানুষ চলে আসছে এখানে, মানে গ্রামের অনেকগুলো ছেলে ফেলে চলে আসছে। তো যে কয়টা হাঁস তারা জবাই দিছে, ওই হাঁসের মাংস দিয়ে আসলে এতগুলো মানুষের খাওয়া হবে না। এখানে একজনে বলে বসলো, একটা কাজ করেন তাহলে চলেন আমরা আরও দুই একটা হাঁসের ব্যবস্থা করি। তো ওই ছেলেরা তখন হাঁসের জন্য রওনা দিছে। আমি বললাম কই যাস? বলে ভাই হাঁসের জন্য যাচ্ছি। আমি বললাম আমার নিয়ে আসা, বলে আসেন। তেমন ওর সঙ্গে তখন হাঁসের জন্য গেলাম। তো ও হাঁস আনতে যাইতেছে, আমাদের পার্শ্ববর্তী একটা গ্রামের ভিতরে ঢুকছে হাঁস আনার জন্য। তো পার্শ্ববর্তী একটা গ্রামের ভিতরে ঢোকার পরেই আমি তখন করলাম কি, মানে ও হাঁস চুরি করবে, হাঁস চুরি করার জন্য এখানে দাঁড়াইছে। তো একটা মেয়ে তখন ভাই পড়তেছিল, মানে মেয়েটা জানালা খুলে আপনার হারিকেনের আলোতে বসে বসে পড়তেছে। তো তার এই হারিকেনের আলোটা যখন তার মুখের মধ্যে পড়তেছে, এত সুন্দর লাগতেছে যা বলার মতো না, অপরূপা সুন্দরী, মানে খুব সুন্দর লাগতেছে। তা আমি তখন করলাম কি, মেয়েটার মুখের দিকে তাকায় আছি, ও তখন হাঁস চুরি করতেছে এবং হাঁসটা চুরি করে ও তখন চলে যাবে। আমার বলে আকিব ভাই আসেন চলে যাই। আমি বললাম তুই যা, আমি আসতেছি, মানে আমি যাব না, আমি এই মেয়েরই দেখছি এবং জানালা দিয়ে দেখলাম মেয়ে পড়তেছে, হারিকেনের আলো মেয়ের মুখে পড়তেছে। আমি তো ভাই মেয়ের জন্য পুরো পাগল হয়ে গেছি যে না, আমার এই মেয়েরে ভালোই লাগছে, আমি ওর দিকে তাকিয়ে আছি। একটা পর্যায়ে দেখা গেল আমার ওই ছোটো ভাইটা হাঁস চুরি করে চলে গেল, আমি অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়াই আছি। তো ও যে হাঁস নিয়ে গেছে, ওই হাঁসের ঘরের ভিতরে আমার কাছে মনে হয় মুরগি টুরগি ছিল। তো কয়েকটা মুরগি মনে হয় বেরিয়ে টেরিয়ে গেছে। তো মেয়ের মা কীভাবে জানি টের পেয়ে গেছে এবং মুহূর্তের মধ্যে মেয়ের মা কী করলো, পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরে দিল চিৎকার, চোররে 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 বলে দিছে চিৎকার। পুরো গ্রামের বাসী তখন এক হয়ে গেছে, মানে বাড়ির মানুষ, এবং এসে আমাকে মারতে শুরু করছে। আমাকে যখন মারতেছে আমি বলি ভাই মাইরেন না, মাইরেন না, আমি পাশের গ্রামের মানুষ। তো তারপর এখানে একটা ছেলে আমাকে চিনছে, তার বলে আর তো এটা পাশের গ্রামের আকিব ভাই। আকিব ভাই এত রাত আপনি এখানে কী করেন? এবং মহিলা বললো তার হাঁস নাকি আমি চুরি করে নিয়ে গেছি। তখন আমি বললাম যে দেখেন আমি তো আপনার হাঁস চুরি করি নাই। তা বলে আমার হাঁস কই? আমার হাঁসের ঘরে হাঁস ছিল, আমার ঘরে তো হাঁস নাই, এবং আপনি তো হাঁসের ঘরের সামনে দাঁড়িয়েছিলেন। তা আপনি যদি না নেন তাহলে কে নেবে? সত্যি কথা, যদি আমি না নিই তাহলে কে নেবে? কারণ হাঁসের ঘরের সামনে তো সে আমাকেই পাইছে এবং আমি সেখানে দাঁড়িয়ে আছি। আমি মহিলাকে বললাম দেখেন আমি আপনার হাঁস নিয়েই নাই, তবে আপনার হাঁস যারা নিয়ে গেছে আমি তাদেরকে চিনি, বাট আপনি কোনো ঝামেলা করেন না, আমি আপনার হাঁসের টাকা দিয়ে দিব। এই কথা আমি ভালোই ভালো মহিলার সঙ্গে বলতেছি, কিন্তু দেখা গেল সেই গ্রামেরই আরও কয়েকটা উশৃঙ্খল টাইপের ছেলে ফেলে ছিল। এরা তখন দৌড়ে এসে আমাকে ধরে ফেললো, ধরে বলতেছে যে না, আপনার হাঁসের জরিমানা দিলেও হবে না, আপনার আমরা বাইদা রাখবো। এবং আমি যেহেতু ছেলেগুলোর নাম বলতেছি না, তখন তারা আমাকে বাইদা মারতে শুরু করলো। মানে এমন একটা অবস্থা যে আমি আসলে বুঝতেই পারলাম না যে আমার ভিতরে কয়েক মুহূর্তের মধ্যে আমার সঙ্গে কী হতে শুরু হলো। আমাকে খুবভাবে মারতেছে এবং আমি সেই মারগুলো সহ্য করতেছি এবং বলতেছি যে আমার অপরাধ হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। না, ওরা আমার কোনো মাফ করেন। এবং সকালবেলা আমার মাকে তখন খবর দেওয়া হয়, মা তখন আসে এবং আসার পরে মাকে বললো যে আপনার ছেলে এমনি এমনি হাঁস চুরি করছে। আমার মা বলে আমার ছেলে একটানা 8 বছর ওমান থেকে আসছে, ওর কাছে টাকা পয়সার অভাব, ওই হাঁস চুরি করে খাওয়া লাগবে। আসলে মূলত হাঁস চুরি করছে আমার গ্রামের ওই ছেলেরা। মানে মা তখন তাদের নাম বলে দেয় এবং বলে দেওয়ার পরে গ্রামবাসী তখন বলে যে ঠিক আছে ওরা ছেড়ে দাও। আমাকে তখন ছেড়ে দেওয়া হলো এবং ছেড়ে দেওয়ার পরে মা বাড়িতে এনে আমাকে খুবভাবে বকাবাধ্য করলো যে তোরে আমি কী জন্য পেটে ধরছি, দুনিয়াতে আনছি, তুই হাঁস চুরি করার জন্য মানুষের বাড়িতে গেলি। আমি তখন মার দিকে তাকায় থেকে বলতেছি মা আমি আসলে ঠিক হাঁস চুরি করতে চাই না। ওখানে যাওয়ার পরে আমার একটা মেয়েকে মা এত মনে ধরছে, এত ভালো লাগছে, আমি মেয়েটার মুখের দিকে তাকিয়ে না আমি সেখানে দাঁড়িয়েছিলাম। আমার মা বলে ওই গ্রামের কোন মেয়ে তোর ভালো লাগছে? আমি বলি যাদের বাড়িতে আমি যাদের বাড়িতে হাঁস চোর বলে আমাকে আটকাইছিল ওই বাড়ির একটা মেয়ে। মা বলে মেয়ের নাম কি? আমি বললাম তা তো জানি না, তবে মেয়েটা ওইখানে বসে বসে পড়তেছিল, আমি সেটা দেখছি। আমার মা বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মেয়ের পরিবারে বিয়ের প্রস্তাব পাঠাবো, দেখি হয় কি না। তা আম্মা তখন করলো কি, এর পরের দিনে মেয়ের পরিবারের সঙ্গে কথা বললো এবং কথা বলে আমাকে এসে জানাইলো যে না মেয়েরা, তুই ওখানে যে এরকম একটা ঘটনা ঘটাইছিস, তোর সেই গ্রামে বাইন্দা রাখছে, এরা তোর সঙ্গে কোনো আত্মীয়তা করবে না। সে সময় কিন্তু ভাই বিদেশি অ্যাভেলেবেল ছিল না, এখন কিন্তু আপনি অনেক বিদেশি দেখতে পাবেন, মানে প্রতি ঘরে ঘরেই প্রায় বিদেশি, কিন্তু ওই সময়তে অত বিদেশি লোকজন ছিল না, বিদেশি সংখ্যা অনেক কম ছিল। এবং দেখা গেল যে মহিলা তখন মানে আমার কাছে তার মেয়েরই বিয়ে দেবে না, যদিও আমার টাকা পয়সা থাকে, আমি বিদেশি, তবে আমার কাছে বিয়ে দেবে না। তা এই করতে করতে আমি তখন জানলাম যে মেয়েটা একটা পাশের মাদ্রাসায় পড়াশোনা করে। তা আমি একদিন করলাম কি, ওই মাদ্রাসার সামনে গিয়ে দাঁড়াইলাম,
তা মেয়েটার সঙ্গে আমার দেখা হলো। দেখা হওয়ার পরে আমি ডাক দিলাম, ডাক দেওয়ার পরে মেয়েটা সুন্দর করে দাঁড়াইছে। ওই সময়টাতে কিন্তু আপনার প্রেম ভালোবাসা অতটা সহজ ছিল না, এটা খুব কঠিন বিষয়। প্রেম ভালোবাসা কইলেই হইতো না। পরে দাঁড়ানোর পর আমি মেয়েটারে বললাম যে দেখো, তোমার জন্য আমি এতগুলো মাইর খেলাম, রাতের অন্ধকারে হাঁসচুর বলে সব আমাকে বাইদা রাখলো, তুমি কি এই কাজটা ঠিক করছো? মেয়েটা আমাকে বলতেছে আমি তো কিছু করি নাই, আমি কি করছি? আমি বললাম তুমি জানালা খুলে হারিকেনের আলোতে পড়তেছিলা, হারিকেনের আলোটা যখন তোমার মুখে লাগতেছিল মনে হলো যেন আমার কাছে মনে হয় একটা হীরার টুকরা জ্বলঝল করে জ্বলতেছিল। আর ওই হীরার সৌন্দর্য দেখার জন্যই আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম। আর পিছন থেকে তোমার মা এসে হাঁসচোর বলে আমাকে আখ্যায়িত করলো, গ্রামবাসী আমাকে তোমাদের বাড়িতে বেঁধে রাখলো। মেয়ে তখন হাসতেছে এবং হাসতে হাসতে বলতেছে আপনি তো অনেক রসিক মানুষ এবং মনে হচ্ছে আপনি যেন আমাকে সিনেমার গল্প শোনাচ্ছেন। আমি বললাম যে দেখো, সিনেমার গল্প নয়, আমি সত্যিই বললাম। কি নাম তোমার? বলে আমার নাম সানজিদা। আমি বললাম তুমি কি সেই মেয়েটা যারা আমি জানালা দিয়ে দেখেছিলাম? মেয়েটা বলে হ্যাঁ, আমি তো জানালাতে পড়তেছিলাম, আপনার অন্য কারে দেখবেন, আর আমাদের বাড়িতে আমি ছাড়া অন্য কোনো মেয়েও নেই। আমি বললাম তাহলে তোমার মুখটা একটু দেখি, বোরকার মুখোশটা খোলো তো। এটা বলতে মেয়েটা তখন চলে যাচ্ছে এবং চলে যাওয়ার পরে আমার কাছে মনে হলো যে না, মোটামুটি মেয়েটা আমার প্রতি পজিটিভ। এবং মেয়েটাকে যখন পজিটিভ মনে করলাম, আমি তখন বিশ্বাস করেন আমার এখানে কিন্তু দিন যাইতেছে, আমার যেই ছুটির মেয়াদ, আমার ছুটির মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে। আমি যে কয়দিন ছুটি আনছিলাম ছুটির মেয়াদ শেষ। আমার কথা হচ্ছে আমি প্রয়োজনে আর ওমানে যাবই না, আমি আর প্রয়োজনে ওমানে যাবই না। আমি এই মেয়েকে পছন্দ করছি এবং এই মেয়ের সঙ্গে আমি তখন থেকে যাব। তো এরপরেও তখন হলো কি যে প্রায় 1 মাসের মতো লাগলো ওর প্রতি আমার আকর্ষণ জমাতে বা আমার সঙ্গে ওর প্রেমের মানে ও আমাকে পছন্দ করতে। 1 মাস পরে আমরা দুজনে মোটামুটি প্রেমের সম্বন্ধে আবদ্ধ হয়ে যাই এবং আবদ্ধ হওয়ার পরে মেয়ের পরিবার তখনও আমাকে মেয়ের কাছে বিয়ে দেবে না, আর সানজিদাও মূলত আমার সঙ্গে পালিয়ে বিয়ে বসবে না। ওরা মধ্যবিত্ত ফ্যামিলি, মানে আমাদের থেকে অনেকটা নিচে, আমরা যেরকম আছি আমাদের থেকে অনেকটা নিচে। তারপরও সানজিদার বাবা আমার কাছে সানজিদাকে বিয়ে দিবে না, কারণ আমি মুরগি চুরি করছি বা হাঁস চুরি করছি তাদের বাড়িতে, এই কারণে। যাকে একটা পর্যায়ে আমার আম্মা তখন এই বিষয়টা আমার আব্বাকে জানায়। আব্বাকে জানানোর পরে আব্বা তখন মেয়ের বাবার সাথে কথাবার্তা বলে কীভাবে জানি বিয়ের 3 তারিখ মোটামুটি ঠিক করে ফেলে। মানে এটা সম্পূর্ণ আমার আব্বাই করে। এবং সব কিছু ঠিক হওয়ার পরে তখন সানজিদার সঙ্গে পারিবারিকভাবে খুব আনন্দ ফুর্তিভাবে আমার সানজিদা আর আমার বিয়ে হয়। এবং বিয়ে হবার পরে আমার মা তখন বলে এখন তো বিয়ে করলি, সংসারও করলি, বিদেশ কি তুই যাইবি? আমি বললাম ছুটি আনলাম 2 মাসের, চলে গেল 5 মাস, এরপরে কি আর যাওয়া যাবে? পরে আমি যে কোনোভাবেই হোক আমার ওই স্পন্সরের সাথে কথা বলি, আমার ওমানের যে কফিল আছে আরবাব আছে ওনার সঙ্গে কথা বলি এবং বলার পরে তিনি আমাকে যাওয়ার একটা সুযোগ করে দেয়। এবং সুযোগ করে দিলে পরে আমি তখন পুনরায় আবারও সানজিদাকে বিয়ে করার পরে তখন আমি ওমানে চলে যাই। কিন্তু ওমানে গিয়ে না ভাই আমি 2 থেকে 3 মাস থাকি, বাট আমি আর থাকতে পারি না। আমার সানজিদার জন্য এত পরিমাণের কষ্ট হচ্ছে, আমি বুকের মানে নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। মনে হয় যেন সানজিদার জন্য আমার ভিতরটা ফেটে যাচ্ছে, ওকে আমি এক অন্যরকম ভালোবেসে ফেলি। একটা সময় সিদ্ধান্ত নিলাম ধুরো যা আছে ভাগ্যে তাই হবে, আমি আর এভাবে জীবন কাটাবো না, আমি ওমানে থাকবোই না, আমি দেশে চলে যাবো। মানে থাকতে পারতেছিলাম না আর কি, ওকে এতটাই ভালোবেসে ফেলি, যার কারণে আমি পুনরায় আবারও দেশে চলে আসি। এবং দেশে আসার পরে আমি তখন ক্যান্সেলে চলে আসি, মানে আমার মালিককে বলে আমাকে ক্যান্সেল দিয়ে আমি দেশে চলে যাব। একরকম ভিসা ক্যান্সেল করে আমি তখন বাড়িতে চলে আসি। এবং বাড়িতে এসে টানা প্রায় 1.5 বছরের মতো আমি সানজিদার সঙ্গে থাকি। কিন্তু 1.5 বছরও আমাদের ঘরে কোনো মানে সানজিদার ঘরে কোনো সন্তানাদি হয়নি। সন্তান ঠিক কেন হচ্ছে না এটা ঠিক বুঝতে পারি না। আমার আম্মা ওকে হুজুর, কবিরাজ, ডাক্তার বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছিল বাচ্চার জন্য, কিন্তু আমি না বুঝি না যে কেন আসলে ওর ঘরে কোনো সন্তানাদি হয়নি। এবং সন্তান না হওয়ার পরেও সানজিদা আর আমি কিন্তু ভালোভাবেই ছিলাম, আমাদের মাঝে কোনো ঝগড়া ছিল না, কোনো ফাইটিং ছিল না, কোনো মুখ কালাকালি ছিল না। আমরা দুজন দুজনকে খুব বেশি পছন্দ করতাম এবং ভালোবেসে একজন আরেকজনকে বিয়ে করি, যার কারণে আমাদের সাংসারিক জীবনটাও অনেকটা সুখের হয়। এরকম করে প্রায় 2 বছর কেটে গেছে। এবং 2 বছর কেটে যাওয়ার পরে আম্মা তখন বলতেছে যে আমার আব্বা তখন আর আগের মতো আমাদের বাড়িতে আসে না, আমাদের ঘরে আসে না, আগে যেরকম আসতো বারবার আসতো এখন আর আসে না। এবং আমাদের বাজার খরচের টাকাও দেয় না, খরচ বরচও দেয় না। আব্বা তখন প্রায় অনেকটা অসুস্থ হয়ে গেছিলো। পরে আম্মা আমারে বললো যে এভাবে তো সংসার চলবে না, তো একটা কাজ করতে আবারও বিদেশ চলে যা। তো এরপরও চিন্তা করলাম 2 বছর হয়ে গেছে, 2 বছর তোর সঙ্গেই ছিলাম, কোনো বাচ্চা কাচ্চা যেহেতু হয় না তাইলে সমস্যা না, আমি আবারও চলে যাই। সেই সময়টাতে আমি অনেকটা বোকা হয়ে গেছিলাম, মানে অনেকটা বোকা, আমি মানে বোকা শোকা হয়ে গেছিলাম। পরে আবারও আমি ওমানে কথাবার্তা বলি এবং সব কিছু ঠিকঠাক করে আমি আবারও পুনরায় ওমানে চলে যাই। যেহেতু একবার গিয়েছি দেন আমি তখন আবার ওমানে যাই। এবং ওমানে যাওয়ার পরে সেখানে কাজকাম করতেছি, দিনকাল ভালোই কাটতেছে। এভাবে প্রায় 8 মাসের মতো কেটে যায়। তা আমার আম্মা তখন এই সানজিদাকে বিভিন্ন হুজুরের কাছে, কবিরাজের কাছে, ডাক্তারের কাছে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে শুধু বাচ্চার জন্য।
ওর ঘরে কোনো বাচ্চা হয় না। এইভাবে প্রায় অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে, অনেকগুলো দিন বলতে প্রায় 1-1.5 বছর হয়ে গেছে আমি ওমানে যাওয়ার পরে। তো 1-1.5 বছর পরে আমার আম্মা তখন আমারে বলতেছে, বাবা তোর জন্য একটা সুখবর আছে। আমি বললাম কি বলেন সুখবর? আমার জন্য কিসের সুখবর? মা আমাকে বলে, আমি একটা কবিরাজের কাছে সানজিদাকে নিয়ে গেছিলাম, ওই কবিরাজ বলল সানজিদার ঘরে নাকি সন্তান হবে। আমি বললাম তো সানজিদার ঘরে সন্তান হবে এটা তো ভালো কথা, তা এটা তো আমার জন্য সুখবরই, ঠিক আছে, কিন্তু আমি তো এখন বিদেশে, তার সন্তান হবে কীভাবে? মা বলে, তুই থাকতে হবে না, তুই আসতে হবে না, তুই না আসলেই সন্তান হয়ে যাবে। আমি বললাম, ও মা তুমি এসব কী কথা বলো? আমি না গেলে আমার ওয়াইফের ঘরে সন্তান কিভাবে হবে? এইটা তুমি কোনো কথা বললা মা? আমার মা বলে, আমি সত্যিই বলতেছি, তুই যদি নাও আসিস তাও তোর বউয়ের ঘরে সন্তান হবে। এখন তুই কি চাস সন্তান নেওয়ার জন্য? আমি বললাম, হ্যাঁ চাই, অবশ্যই চাই, আমার সন্তানাদি লাগবে না, আমি তো চাই আমার ওয়াইফের ঘরে সন্তান হোক। তো এটা কিভাবে সম্ভব? মা বলে, আমি তোর জন্য তাবিজ পাঠাবো, এই তাবিজটা তুই পরে ঘুমাবি রাতের বেলায়, এবং রাতের বেলায় ঘুমিয়ে রাতের বেলায় তুই যা দেখবি স্বপ্নে তা দিনের বেলায় কারো কাছে বলতে পারবি না, দিনের বেলায় কাউকে বলিস না, এবং তোর বউ গর্ভবতী হবে। তখন আমি বললাম যে মা এটা কিভাবে সম্ভব? এটা তো কোনোদিনও হতে পারে না। মা আমাকে বলে, আমি একটা মাজারে গিয়েছিলাম, মাজারের ওই খাদেমের সঙ্গে কথা হয়েছে, তিনি জিন দ্বারা তোর বউর সঙ্গে ঘুমের মধ্যে তোর সম্পর্ক করাই দিবে। আমি বললাম, মা আমি আসলে এটা কোনো কথা বুঝি না, ঘুমের মধ্যে আমার স্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক হবে এবং সেখানে আবার সন্তানও হবে, এটা তো আমার কাছে মা একটু অন্যরকম লাগতেছে, এটা কীভাবে সম্ভব? মা আমাকে বলে, আমি তো ঠিক করে দিব, তোরা যা বলছি তুই তাই কর। পরে আম্মা যেভাবে বলছে এভাবে আমার জন্য মা তখন কী করলো, গ্রাম থেকে তাবিজ পাঠাইলো। এবং তাবিজ পাঠানোর পরে এই তাবিজ আমি আপনার এই ওমানে তখন আমি তাবিজটা পড়ছি। তো পড়ার পরে আমি রাতের বেলায় ভালো স্বপ্ন দেখতাম না, রাতের বেলায় খুবই খারাপ খারাপ স্বপ্ন দেখতাম, যেগুলো আসলে এখানে আপনার কাছে বলার মতো না। এই ধরনের খারাপ খারাপ স্বপ্নগুলো দেখতাম। মায়ের বলতাম যে মা আমি তো এই ধরনের খারাপ স্বপ্ন দেখতেছি, এই ধরনের খারাপ খারাপ স্বপ্ন দেখতেছি, এটা কীভাবে কী করব? মা আমারে বলে, সমস্যা নাই, এই স্বপ্ন দেখলে সমস্যা নাই, স্বপ্ন তো দেখতেছিস, তুই চিন্তা করিস না, তোর বউর ঘরে সন্তান হবে। এই কথা বলার পরে আমি তখন বললাম, তো কেমনি সন্তান হবে, কেমনি কী হবে, এবং গ্রামের মানুষ জেনে যাবে তখন কি হবে? আমার মা বলে, আমি তোর বউরে নিয়ে বরিশাল শহরে চলে যাব, সেখানে একটা ঘর ভাড়া করবো, এবং সেখানে ওই কবিরাজ যেভাবে বলছে এভাবেই তোর বউকে রাখবো, এবং তোর বউর ঘরে সন্তানাদি হবে। তো দেখেন আধ্যাত্মিকতাটাকে আমি বিশ্বাস করতাম, কিন্তু এই জিনিসটা আমার কাছে কেমন জানি পুরো অবিশ্বাসী লাগতেছে, কিন্তু মা যেমন করে আমাকে বুঝাইতেছে আমি তেমন করেই বুঝতেছি। এর কয়েকদিন পরেই হঠাৎ করে মা আমাকে বলতেছে সানজিদার ঘরে নাকি, মানে সানজিদা নাকি গর্ভবতী আমাকে বলে। আমি বললাম, এটা তুমি কি বলতেছো, সানজিদা গর্ভবতী? মা বলে, হ্যাঁ গর্ভবতী, আমি ডাক্তার দেখাইছি, ডাক্তারে বলছে। তো আমি বললাম, এটা কেমনি সম্ভব? আমি রইলাম বিদেশে, আমি তো বিদেশে, ও বাংলাদেশে গর্ভবতী কিভাবে হয়? আমি তো ওর কাছে যাই না, আমি যদি না যাই তাহলে ওর পেটে সন্তানটা কেমনে আসলো? আমার মা বলে, জিনের মাধ্যমে এটা জিনে করে দিছে। আমি তখনও আসলে ভাই বুঝতে পারতেছিলাম না যে আমার সঙ্গে কি হচ্ছে, মানে আমার সঙ্গে কি হচ্ছে আমি ঠিক তখনও বুঝি না। এরপরও মায়ের ওই কথাকে মেনে নিলাম যে ঠিক আছে, তুমি যদি বলো যে এভাবেই তাহলে তো এভাবেই। এবং এরকম করে দিন রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি এও খবর পেয়ে গেলাম যে সানজিদার ঘরে আমার একটা পুত্র সন্তান হয়েছে। আমার মা তখন সানজিদাকে নিয়ে আমাদের গ্রামের বাইরে, মানে গ্রাম ছেড়ে আমার মা তখন ওরে নিয়ে শহরে থাকতো, মানে বরিশাল শহরে থাকতো, এবং গ্রামের কারোর সঙ্গে উনি কোনো যোগাযোগ রাখে নাই, কোনো কথাবার্তা বলে নাই, সেখানে ওকে নিয়ে থাকতো। তো পরে আমার মা আমাকে বললো যে আমার ঘরে একটা ছেলে সন্তান হয়েছে। আমি তখন অনেক খুশি হইলাম, মানে অত্যাধিক খুশি হইলাম। অনেকেই হয়তো বলতে পারেন যে ভাই আপনি একজন বিদেশ করা একটা মানুষ, আপনি বিদেশে থাকেন, বিদেশে চলাফেরা করা একটা মানুষ, আপনি তো আর বোকা না, আপনি এটা কীভাবে বিশ্বাস করেন? দেখেন আমি এটা প্রথমত বিশ্বাস করতে চাই নাই। আমি আমার মাকে বারবার বলছি যে এটা কখনোই হতে পারে না, কিন্তু মা বলল জিন নাকি আমার সঙ্গে ওরা একসাথ করে দিবে রাতের বেলায়, এটা জিনেরা পারে। যে তো আমি এটাই বিশ্বাস করলাম যে এক জায়গা থেকে আরেক জায়গায় তো জিনেরা অনেক কিছু নিতে পারে, সেখান থেকে হয়তো আমার শুক্রাণু জিনেরা হয়তো নিয়ে যেতে পারে, এবং এটা হয়তো আমার ওয়াইফকে দিতে পারে, সন্তানের জন্য হয়তো হতে পারে। আমি এটা বিশ্বাস করলাম, এবং এভাবে আমার মা আমাকে বুঝালো এবং আমি সেটাই বুঝলাম। যাই হোক, এরপরে একটা পুত্র সন্তান হয়েছে, হওয়ার পরে মনের ভিতর তখন মহা আনন্দ। আমি তখন অনেক খুশি যে আমার ছেলে হয়েছে, আমি মানে মোটামুটি অনেকটাই আনন্দিত। পরে মাকে বললাম যে মা আমি তাহলে দেশে আসি। তো ওই সময়টাতে কিন্তু আমি দেশে আসতে পারতেছিলাম না, আমি যে নতুন বিষয়ে গেছিলাম ওখানে আমার খুব ঝামেলা হচ্ছিল, ঝামেলার কারণে দেশে আসতে পারি না। আমার ছেলেটা হওয়ার প্রায় 1.5 বছরের মাথায় আমি তখন পরিকল্পনা করলাম যে আমি দেশে যাব। এখানে আরেকটা বিষয় আপনাকে বলে রাখি,
আমার মা কিন্তু আমাদের এলাকার সমস্ত লোকজনদেরকে বলছে মা আর আমার বউ আমার কাছে আসতেছে, আমি তাদেরকে বিদেশে আনতেছি। এটা মা সবাইকে বলে আসছে যে আমরা আকিবের কাছে যাচ্ছি, আকিব আমাদেরকে ভিসা দিছে, আমরা আকিবের কাছে যাচ্ছি। এটাই কিন্তু মা সবার কাছে বলছে। মানে ও আমার মা আর আমার ওয়াইফ যে বরিশালে ভাড়া থাকতো, এটা কিন্তু আমার মা কারো কাছ থেকে বলে নাই। যাই হোক, যথারীতি এরপরে আমি তখন আমার ছেলেটা হওয়ার প্রায় 1.5 বছর পরে আমি তখন বাংলাদেশে আসছি। এবং বাংলাদেশে আসার পর আমি সরাসরি আমার মা যে বাসায় থাকতো ওই বাসায় আমি তখন উঠলাম এবং ছেলেটারে কোলে নিলাম, ছেলেটার আদর করলাম, খুব ভালো লাগলো। মানে আমার সন্তানটা খুবই ভালো। এবং ভালো লাগার পরে মানে ছেলের আদর করতেছি, চুমু দিতেছি, এবং ছেলেও দেখতে অনেকটা সুন্দরী হয়েছে। তো মারে বললাম যে মা, তুমি এমন কোন খাদেমের কাছে গেলা, এমন কোন কবিরাজের কাছে গেলা যে কবিরাজ জিন দ্বারা আমি ছিলাম কোথায় ওমানে, আমার বউ ছিল দেশে, আমার বউর পেটে সন্তান দিয়ে দিল, এটা কেমনে কি? আমার মা তখন বলে, আরে না, এটা হইছে, এটা কবিরাজ করে দিছে, জাস্ট এগুলো নিয়ে কারোর সাথে কথাবার্তা বলিস না, যেহেতু জিন দ্বারা করছে, যদি এগুলো নিয়ে কারো কাছে সঙ্গে কথাবার্তা বলিস তাহলে জিনেরা তোর সন্তানটাকে আবার নিয়ে যাবে। আমার মা আমাকে বলতেছে যে কারোর সঙ্গে আলোচনা করলে, কথাবার্তা বললে জিনেরা তোর সন্তানটাকে আবার নিয়ে যাবে, সুতরাং কিন্তু তুই বিপদে পড়বি, কারো কাছে বলিস না। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমার তো আর কাউকে বলার দরকার নাই, আমি কাউকে বলবোও না, আমি আর এই কথা কাউকে জানাইও নাই বা কাউকে বলিও নাই। এরপরে ভাই যেটা হইল, প্রায় আপনার আমি প্রায় ছুটিতে এসে অনেক দিন ধরে বাড়িতে ছিলাম। বাড়িতে থাকার পর আমি আবারও ওমানে চলে যাই। এবার ওমানে গিয়ে আমি ওইখানে থাকতেছি তখন নোয়াখালীর আমার একটা বোনের সঙ্গে পরিচয় হয়। ওনার নাম ছিল হাজরা আক্তার। হাজরা আক্তার নামের এক মহিলার সঙ্গে নোয়াখালী বাড়ি, ওনার সঙ্গে আমার পরিচয় হয়। উনি আপনার ওখানে একটা বাসায় চাকরি করতেন, মানে আপনার কী বলে, মানে কাজের মহিলা আর কি, যাকে বলে এক কথা, কাজের মহিলার কাজ উনি করতেন। তো সেখানে যাওয়ার পরে ওনার সঙ্গে আমার দেখা হয়, মানে ওমানে। পরে একটা পরিচয় হয়, ভালো একটা সম্পর্ক হওয়ার পরে এক কথায়, 2 কথায়, 3 কথায় একদিন আমি ওনার কাছে এই বিষয়টা বিস্তারিত বললাম যে এমন এমন ঘটনা, আমার মা এক কবিরাজের মাধ্যমে এইভাবে সন্তান দিছে। তো উনি বলতেছে যে তুমি কি পাগল, বলো তোমার মাথায় কি কোনো বুদ্ধিশুদ্ধি নাই? এই মিয়া, তোমাকে তো দেখলে লম্বা চূড়া এক মানে বেটাই মনে হয়, তুমি এটা কেমনি বিশ্বাস করলা? তুমি রইলা ওমানে, তোমার বউ রইলে দেশে, তোমার বউর ঘরের সন্তান হইল, এটা কিভাবে সম্ভব? আমি বললাম দেখেন, আমার মা তো আমাকে বলছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মা যে খাদেমের কাছে গেছে, আমি ওই খাদেমের সঙ্গেও কথা বলেছি, এটা জিনের মাধ্যমে করেছে। জিনেরা আমার শরীর থেকে এই জিনিসটা নিয়ে আমার স্ত্রীকে দিয়েছে এবং সেখানে আমার স্ত্রী গর্ভবতী হয়েছে। উনি বলে পৃথিবীর ইতিহাসে এটা কখনোই সম্ভব না, এইটা তোমাকে না কোথাও একটা ধোকা দেওয়া হয়েছিল, তোমার সঙ্গে একটা চিটিং করা হয়েছে, এইটা ভাবো তুমি ধরা খাইছো, আমারে বলে। আমি তখন বললাম যে না, আমার মা আমার সঙ্গে চিটিং করবে কেন, আমার মা আমার সঙ্গে চিটিং করবে কেন, এবং এটা তো হতেই পারে না। পরে বলে যে আমি যা বলতেছি তাই, এটার মধ্যে অন্য একটা ঘুমর লুকিয়ে আছে, হয়তো তুমি ওই ঘুমরটা জানো না, এটা তোমার পরিবার তোমার কাছে লুকিয়ে রাখছে। তো তখন না ভাই, উনি আমার মনের ভিতরে টিকটিকি ঢুকাই দিল, এবং মনের ভিতরে টিকটিকি ঢুকাই দেওয়ার পরে আমি তখন আসলেই টেনশনে পড়ে গেলাম, আমি খুব চিন্তায় পড়ে গেলাম যে আসলেই কি তাই, তার মানে কি আমার যে সন্তান দুনিয়াতে এসেছে এর বাবা কি আমি না? মানে উনি বলছে যে ওই সন্তানের বাবা আমি না, আমার মা আমাকে ধোকা দিয়েছে, আমার মা আমার সঙ্গে চিটিং করেছে, ওই সন্তানের বাবা আমি না, এটা আমার মায়ের একটা চালাকি ছিল। তো এখন আমার প্রশ্ন হলো যে আমার মা আমার সঙ্গে চালাকিটা কেন করবে, এটা আমি তখন বুঝতে পারতেছিলাম না। তখন এইভাবে একজনের সঙ্গে আলোচনা করলাম, এমন করে আরেকজনের সঙ্গে আলোচনা করি, এইভাবে বেশ কয়েকজনের সঙ্গে আলোচনা করে ওখানে, বাট যেই শুনে সে আমার গালাগালি করে, সেই আমাকে বলে ধুরু বেটা, তোর মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই, তুই কি পাগল নাকি, এটা কোনো দিনও সম্ভব হতে পারে না। সেখানেরই একজন লোক আমাকে, মানে ওমানেরই একজন লোক আমার বলতেছে তুই বাচ্চাটারে গিয়া পরীক্ষা করা, হসপিটালে নিয়ে গেলে কিভাবে জানি পরীক্ষা করা হয় যে সন্তান আমার কিনা, ওটা নাকি ডাক্তার বলে দিতে পারে। তো তখন পর্যন্ত কিন্তু এটা আমি জানতাম না, মানে এটা যে হয় বা এভাবে যে সন্তান নিয়ে পরীক্ষা করা যায়, এটা কিন্তু আমি তখন পর্যন্ত জানতাম না। আমি খুবই বোকা ছিলাম, এটা আসলে অনেকেই শুনলে হাসবে বা বলবে এটা কীভাবে সম্ভব, আমি আসলে অনেক বোকা ছিলাম। বর্তমান জেনারেশনের সম্বন্ধে আমার অভিজ্ঞতা খুবই কম ছিল। যাই হোক, এরপরে আমার আম্মা আবার এখানে একটা বিষয় বলে রাখে, আমার মা কিন্তু আমার বউরি নিয়ে আর গ্রামে যায় নাই। আমি যাওয়ার পরেও মা আর গ্রামে যেতে চায় নাই, আমার মা ওরে নিয়ে শহরের মধ্যে আছে, গ্রামের কাউকে মা এই বিষয়গুলো জানাই নাই। তো এবার আমি যখন ফোন দিতাম, মানে সানজিদের সঙ্গে কথা বলতাম, মাঝে মাঝে আমি ওরে বলতাম যে ওই সন্তানের বাবা কি আমি, আর যদি তুমি কবিরাজের কাছে গেছো, কবিরাজ কী বলছে, মানে ইটি মায়ের তর্কাতর্কি করতাম, আমার বউকে বলতাম। এবং বলতে বলতে একটা সময় আমি পুনরায় আবারও ছুটিতে দেশে যাই, এবং আমার ছেলেটা তখন মোটামুটি একটু বড় হয়ে যায়, তুত্তুর করে হাঁটতে পারে, হাঁটতে গিয়ে পড়ে যায়, আবার হাঁটে, ওরকম মানে হাঁটা অবস্থায় আমি তখন আবার দেশে যাই। এবং দেশে যাওয়ার পরে এই যে আমার মনের ভিতরে ওমানে থাকা আমার বন্ধুবান্ধবরা টিকটিকি ঢুকিয়ে দিল, আমি বাড়িতে গিয়ে আমার আম্মার সঙ্গে এটা নিয়ে কথাবার্তা বলি যে মা, সবাই বলতেছে যেটা কোনোদিনও সম্ভব নয়, আমি ওমানে আর আমার বউর গর্ভের সন্তান হয়েছে,
এখানে কোথাও না কোথাও একটা চিটিং হয়েছে, আমাকে কোথাও না কোথাও একটা ধোঁকা দেওয়া হয়েছে। এখন এটা তো কোনোদিনও সম্ভব না মা, এটা কিভাবে হলো, বা আমার কাছে বিষয়টা কেমন যেন একটু সন্দেহ সন্দেহ লাগতেছে, তুমি আমাকে যদি বিষয়টা একটু খুলে বলো, আমার কাছে এটা বিশ্বাস হয় না। আমার মা বলে, তুই মানুষের কথা শুনিস কেন? মানুষ তোকে উল্টাপাল্টা বলে আর তুই উল্টাপাল্টা কথা বিশ্বাস করিস। মানুষের কথা শোনার কোনোই প্রয়োজন নাই, আমি তোকে যেটা বলেছি সেটাই, এবং এই সন্তানের বাবা তুই, এটা আর কেউ না। তো তখন আমি কী করলাম, সেখানে যাওয়ার পরে আমার ওয়াইফকে তখন আমি চাপ দিচ্ছিলাম। আমার ওয়াইফ আমাকে একই কথা বলে, সে হসপিটালে গিয়েছে এবং সেখান থেকে আপনার মাজারে গিয়েছে, মাজারের ওই খাদেমের মাধ্যমে তার মানে খাদেমের পানি পড়া, তাবিজ পড়া, এটা ওইটা দিয়েছে, এবং সেও নাকি স্বপ্নে এগুলো দেখেছে। আমি যেটা স্বপ্নে দেখতাম সেও এটা স্বপ্নে দেখতো, এবং সেখান থেকে নাকি মানে স্বপ্নের মাধ্যমে সন্তান হয়। তো যাই হোক, আমি আর ওরা কোনো কিছু বললাম না, বা ওর সঙ্গে আমি ওভাবেই তখন রয়ে গেলাম যে ঠিক আছে। পরে আমি চিন্তা করলাম যে ওই যে ডাক্তারের একটা বিষয় যে আমাকে বললো যে ডাক্তারের পরীক্ষা করলে বেরিয়ে আসবে যে এটা আমার সন্তান কিনা। তো তখন আমি কী করলাম, ওই যে ডাক্তারি পরামর্শে গেলাম যে ঠিক আছে, আমি ডাক্তারের পরামর্শ নিয়ে দেখি যে এইটা আদৌ আমার সন্তান কিনা। পরে আমার ওয়াইফকে না জানিয়ে আমি তখন আমার আরেকটা বন্ধুর সঙ্গে যোগাযোগ করে পরিচিত একটা ডাক্তারের মাধ্যমে আমি তখন হসপিটালে যাই, এবং হসপিটালে গিয়ে তখন আমার বাচ্চার সঙ্গে আমার ডিএনএ টেস্ট করাই। এবং সেই সময়তে আমি ডিএনএ নামটা জানতে পারি। এর আগে আমি যে ডিএনএ বলে একটা বিষয় আছে এটা জানতামই না, মানে এটা আমার জানাই ছিল না। ওইখানে গিয়ে আমি তখন জানতে পারি যে ডিএনএ টেস্ট বলে, এবং এটা করলে ধরা খাবে যে এটা আমার সন্তান কিনা। তো যখনই আমি ডিএনএ টেস্ট করতে গেলাম এবং ডিএনএ রিপোর্ট অনুযায়ী আমি তখন দেখতে পাইলাম যে আমার যে সন্তানটা আছে মূলত ওই সন্তানের বাবা আমি না। আমার ওই সন্তানের সঙ্গে আমার ডিএনএ ম্যাচ করে নাই, এবং যখন এটা ম্যাচ করে নাই তখন আমি শুরু হয়ে গেলাম যে এটা তো আমার সন্তান না। আমি তখন এটা নিয়ে বাসায় আসলাম, আসার পর আম্মুর সাথে ঝগড়া লেগে গেলাম যে আম্মা এটা কী ধরনের কথা, এটা কেমন কথা, এটা তো আমার সন্তান না। আমি তো ডিএনএ টেস্ট করাইলাম, হসপিটালে গেলাম, আমার সঙ্গে তো সন্তানের কোনো মিল হলো না, সুতরাং এই সন্তান আমার না, এই সন্তানের বাবাকে তুমি আমাকে বলো। মার সঙ্গে যখন ঝগড়া লেগে গেলাম, মা তখন আমারে বলতেছে, আরে তোর মাথার বান্ধে কোনো বুদ্ধিশুদ্ধি নেই, এটা জিনের মাধ্যমে হয়েছে, এটা কি তুই কি দেশে ছিলি নাকি, এটা জিনের মাধ্যমে হয়েছে, সুতরাং জিনের দেওয়া সন্তান, এটা নিয়ে কোনো টানা হেঁচড়া করা যাবে না, আর এটা নিয়ে তো রিপোর্ট টিপোর্টও করার দরকার নেই, এত পরীক্ষা নিরীক্ষার দরকার নাই, এই সন্তান জিনের মাধ্যমে আসছে, এটা জিনরাই ভালো জানে তারা কিভাবে দিছে। আমি বললাম জিনে দিছে না মানুষে দিছে ওইটা তো আমার জানার কথা নয়, কিন্তু সন্তান তো আমার সঙ্গে সন্তানের কোনো কিছু ম্যাচ করে না, আমার সন্তানের সঙ্গে আমার কোনো কিছুই ম্যাচ করে না, এবং এটা আমার সন্তানই না। এবার আমি এই নিয়ে রাগারাগি শুরু করছি। আমার আম্মা আমার বুঝাইতেছে, পাগলামি করিস না বাবা, না ভালো, তুই বিদেশ চলে যা, তুই বিদেশ চলে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। আম্মার সাথে ঝগড়াঝাটি রাগারাগি করে একটা পর্যায়ে আমি তখন আমার পাসপোর্টটা ছিঁড়ে ফেলি, মানে আমি আর বিদেশে যাব না, বিদেশ করতেছি, টাকা পয়সা ইনকাম করতেছি, তো কার জন্য করতেছি? আমার মা নিজেই আমার সঙ্গে চিটিং করতেছে, আমার সঙ্গে মিথ্যা বলতেছে। আমি তখন করলাম কি, আমার যে পাসপোর্টটা ছিল ওই বিদেশের পাসপোর্ট, আমি তখন পাসপোর্টটা ছিঁড়ে ফেলি, এবং পাসপোর্টটা ছিঁড়ে ফেলার পরে আমার আম্মা তখন আমার উপরে খুব খেপে যায় যে তুই পাসপোর্ট কেন ছিঁড়ে ফেললি, পাসপোর্টে কী অন্যায় করছিস, তুই বিদেশ যাবি না? আর আমি বললাম যে না, আমি আর বিদেশেই যাব না, পাসপোর্ট ছিঁড়ে ফেলছি, এবং আজকের পর থেকে আমি আর কখনোই বিদেশ যাব না। আম্মুর সঙ্গে ধরেন এই বিষয় নিয়ে আমার খুব আপনার ঝগড়া ঝাঁটি, কথা কাটাকাটি এগুলো হইতেছে। তো এরই মাঝে আমার আব্বুও তখন মাঝে মাঝে আমাদের বাসায় আসতো, বরিশালে বাসায় এসে আমাকে বুঝাইতো যে আকিব তুমি পাগলামি করতেছো, তোমার যদি ভালো না লাগে তুমি আরেকটা বিয়ে করো, তোমার এই বউ থাকতে হবে এরকম কোনো কথা নাই, বউকে রাখো, প্রয়োজন আরেকটা বিয়ে করো। আমার আব্বা শুধু আমাকে বলো আরেকটা বিয়ে করার জন্য। আমি তখন বললাম আমি বিয়ে করবো কেন, আমি তো অলরেডি একটা বিয়ে করছি, এবং সে তো আমার বউ, সে তো আমার বউ হিসাবে এখনও আছে, তো আমি আরেকটা বিয়ে কেন করবো? আমার আরেকটা বিয়ে করার প্রয়োজন নাই, আমি আরেকটা বিয়ে করবো না। কিন্তু আমার ওয়াইফের ঘরের সন্তান নিয়ে আমার মনে ডাউট আছে, এই সন্তান আমার না, আমি এটা পরীক্ষা করছি, সন্তান আমার না। এই ধরেন আম্মুর সাথে ঝগড়া, আব্বুর সাথে ঝগড়া, আমার ওয়াইফের সাথে ঝগড়া, এরকম করতে করতে একদিন হঠাৎ করে আমি দেখতে পাই যে ও বাসায় নেই। আমি বাইরে গেছিলাম কোথায় জানি, এসে দেখে যে ও বাসায় নেই, এবং বাসায় না থাকার পরে আমি মারে বললাম যে মা, সঞ্জিতা কই? মা আমারে বলতেছে ও চলে গেছে। আমি চলে গেছে? ও কোথায় চলে গেছে? মা বলে তো ও তোর সঙ্গে থাকবে নাকি? সারাদিন তুই ওর সঙ্গে ঝগড়া করিস, ওর সঙ্গে মারামারি করিস, এবং ওরে বলিস ও অবৈধ সন্তান পেটে নিছে। একটা মেয়েরই যদি এভাবে কথা বলে, তা মেয়েটা কি তার স্বামীর সংসার করে? ও তোর সংসার করবে না, ও বলছে ও তোকে ডিভোর্স করে দিবে। আমি বললাম ও আমাকে ডিভোর্স দিবে কী কারণে? ও তো আমাকে ডিভোর্স দেওয়ার প্রশ্নই আসে না, আমি ওর সঙ্গে সংসার করতেছি, ও আমার বউ, ও আমাকে ডিভোর্স কেন দিবে? ধরেন আমার আম্মুর সঙ্গে টেনে তখন কথা কাটাকাটি হইতেছে। আমার আম্মু আমার একই কথা বলতেছে যে ও তোকে ডিভোর্স দিয়ে দিবে, ও তোর সঙ্গে থাকবেই না, এবং ও তো সংসারও করবে না। ধরেন তখন একটা তুমুল রকমের ঝগড়া হয়ে যাচ্ছে আমার পরিবারে, আমার মার সঙ্গে। এবং আমি তখন বললাম ও কোথায় গেছে? মা বলে কোথায় গেছে আমি জানি না। পরে আমি ওর আব্বা আম্মার কাছে গেছি, আমার আম্মাকে নাচানাই গেছি। যদিও এই পর্যন্ত আমি কোনোদিনও সানজিদার বাবা মায়ের কাছে যাইনি, ওখানে যাওয়া আমার সম্পূর্ণ নিষেধ ছিল। সানজিদার বাবা মায়ের কাছে যাওয়ার পরে আমি যখন তাদেরকে বললাম যে এমন এমন ঘটনা,
আমি কিন্তু সানজিদার আব্বা আম্মার সাথে বিদেশ থাকতেও কথা বলতাম না, মানে তাদের সঙ্গে আমার কোনো ভালো সম্পর্ক ছিল না। পরে বাড়িতে যাওয়ার পর আমি যখন ওদেরকে বললাম সানজিদা তো মা হয়েছে, ওর বাচ্চা হয়েছে, এরা কোথায়? এরা আসলে, আমি অবাক হয়ে যাবেন আপনি শুনলে, সানজিদার মা বাবা তারা জানেই না যে সানজিদার গর্ভে সন্তান হয়েছে বা সানজিদার একটা ছেলে হয়েছে। মানে ওরা বলতেছে আমরা তো জানি না। মানে আমি তখন মানে বুঝতে পারতেছিলাম না যে আরে কী রে বলে কি, তারা নাকি জানেই না তাদের মেয়ের সন্তান আসছে দুনিয়াতে, মানে এটা তারা বলতেই পারে না, মানে তারা এটা জানেই না। আমি তখন বললাম যে দেখেন, আপনারা যাই বলতেছেন, যেটাই বলতেছেন, এটা আপনারা ঠিক করতেছেন না। ওর সন্তান দুনিয়াতে আসছে এবং এই সন্তান বড় হয়েছে, আজকে সন্তানের বছর 2-2.5 বছর, অথচ আপনারা বলেন আপনি এটা জানেনই না। তারা বললো তো আমাদের বাসায় আসেই না। ও বললো মধ্যে দিয়ে ও নাকি বিদেশ যাবে, তুমি নাকি ওদেরকে বিদেশে নিয়ে গেছো, আর তুমি তো আমাদের সঙ্গে যোগাযোগ করো নাই। অনেক খোঁজাখুঁজি করে আমি সানজিদাকে পাই নাই। না পাওয়ার পরে জাস্ট পাগলের মতো হয়ে গেছিলাম। তখন খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, রাস্তায় হাঁটি। আমার মা আমারে বলে তুই অতটা পাগলামি করিস না, একটু শান্ত হ, একটু ঠান্ডা হ, সব কিছু ঠিক হয়ে যাবে। না, আমি ওরে খুঁজতে মানে আমি পুরো দুনিয়া খুঁজে ফেলছি, কোথাও ওরে বাদ রাখি নাই, কিন্তু আমি আর ওরে পাই না। ইতিমধ্যে আমার মা তখন আমারে বলতেছে যেহেতু সানজিদা চলেই গেছে, তোর আর সানজিদাকে খোঁজার দরকার নাই, তুই একটা কাজ করতে আরেকটা বিয়ে কর। আমি তোর জন্য আরেকটা মেয়ে ঠিক করবো, সানজিদার চেয়েও দেখতে শুনতে ভালো, রূপবতী, এরকম একটা মেয়ে ঠিক করবো, তুই ওরকম একটা মেয়েকে বিয়ে কর, তাহলে তুই সানজিদাকে ভুলে যেতে পারবি। আমি আমার মাকে বললাম যে না, আমি তো সানজিদাকে ভুলতে চাই না, কিন্তু সানজিদা আমাকে ছেড়ে চলে যাবে কেন? আচ্ছা যাই হোক, যেটাই হোক, আমি সানজিদার সঙ্গে সংসার করব, আমি সানজিদাকে নিয়ে আসব। আমার মা আমারে বলতেছে ও কই গেছে আমি জানি না। তো একবার মা আমাকে বলে ওকে জিনেরা নিয়ে গেছে, ও জিনেদের দেশে চলে গেছে, আবার বলে ওর এই হয়েছে ওই হয়েছে, মানে বিভিন্ন কথাবার্তা আমার আম্মা আমাকে শোনাচ্ছিল। এরকম করে খোঁজ করতে বহু কষ্টের পরে আমি খবর পাই সানজিদা ঢাকাতে আছে এবং আমাদেরই একটা আত্মীয়র বাসায় আছে, এটা খবর পাই। যে কোনো মাধ্যমে, থার্ড পার্টির মাধ্যমে খবর পাই। খবর পাওয়ার পরে একদিন আমি ওইখানে গিয়ে সানজিদারে ধরি, ঢাকাতে ওই বাসায় যেয়ে ধরার পরে ও আমাকে ডিরেক্টলি বলতেছে আমার সংসার করবে না। তা আমি বললাম যে কেন করবে না? ও বলে আমি বাচ্চা নিয়ে ডাউট করি এবং এটা আমার বাচ্চা না, আমি অস্বীকার করি, এবং এই নিয়ে তার সঙ্গে আমার ঝগড়া হয়, ঝামেলা হয়। ও কোনো ঝগড়াঝাটি ঝামেলাও চায় না, আর ও আমার সঙ্গে সংসারও করবে না। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমার কথাই ঠিক আছে, আমি আসলে এটা অপরাধ করছি, অন্যায় করছি, আমাকে তুমি মাফ করে দিও, আমার ভুল হয়েছে। তো ঠিক আছে, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমার সঙ্গে সংসার করব এবং অতীতে সব কিছু ভুলে আমরা দুজনে একসাথে থাকবো, একসাথে সংসার করব। না, আমাকে বলছে যে না, আমি তোমার সঙ্গে সংসার করব না, তোমার সঙ্গে আমার আর কোনোদিনও কোনো কিছু হবে না, তুমি তোমার মতো করে ভালো থাকো এবং আমাকে আমার মতো করে থাকতে দাও। অনেক বুঝাইলাম, অনেক শোনাইলাম, না সে আসবেই না। একটা পর্যায়ে আমি তখন তারে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো কোনোদিন এই বাচ্চা নিয়ে কোনো কথা বলবো না, বাচ্চার বাবাকে নিয়ে কথা বলবো না, বাচ্চার বাবাকে সেগুলোও তোমার কোনো কিছু বলবো না, তুমি আমার সঙ্গে চলো। অনেক বুঝানো শোনানোর পরেও তখন বললো যে ঠিক আছে, ও আসবে কিন্তু গ্রামে যাবে না, আমাদের গ্রামেও যাবে না, ওদের গ্রামেও যাবে না, ও হচ্ছে বরিশালে থাকবে, বরিশালের বাসা ভাড়া করে দেওয়ার জন্য। তাই আমি বললাম ঠিক আছে, আমি ওইখানে তোমার জন্য বাসা ভাড়া করবো, আমরা ওইখানে থাকবো, প্রয়োজনে আমি তোমাকে ওইখানে ভালো রাখবো। দিন ঢাকা থেকে ওকে বুঝিয়ে শোনায় বরিশালে নিয়ে আসি এবং আনার পরে ওখানে আমি বাসা ভাড়া করি, ওই বাসা আমি তখন তারা নিয়ে থাকতেছি, সাথে আমার মাও আছে। তো এরকম করে 1 দিন 2 দিন 3 দিন কাটতেছে, বাট সানজিদের ভিতরে আমি কেমন জানি একটা টেনশান দেখতাম, ও সারাক্ষণই একটা টেনশান, ডিপ্রেশনের ভিতরে থাকতো এবং দুজনের মাঝে কেমন জানি এক ধরনের একটা রাগারাগি একটা অবস্থা থাকতো, মানে খুব রাগারাগি করতো, ঝামেলা করতো, মানে কোনোভাবে আমি ভালো দেখতাম না। এভাবে প্রায় মাস 2 কেটে যাওয়ার পরে আমি হঠাৎ করে খেয়াল করে দেখলাম আমার আম্মুর সঙ্গে সানজিদার প্রচণ্ড রকমের ঝগড়া হচ্ছে। মানে যে কোনো বিষয় নিয়ে সানজিদা আমার আম্মাকে নিতে পারতেছে না, আমার আম্মা সানজিদাকে নিতে পারতেছে না, তারা দুজনেই তর্কাতর্কি করে, ঝগড়াঝাটি করে। এবং ধরেন ওই জায়গায় যখনই আমি যাই, আমি যদি জায়গায় গিয়ে উপস্থিত হই, কী হয়েছে আমার কাছে বলে না, তখন তারা আমার কাছে কোনো কথা বলতে চায় না, মানে আমাকে তারা কোনো কিছুই বলে না। যদি আমি জিজ্ঞেস করি কী হয়েছে, আমার কাছে বলেন, আপনারা কী নিয়ে ঝগড়া করতেছেন, কী নিয়ে কথা কাটাকাটি হচ্ছে, আমার কাছে বলেন। আমাকে দেখলে আমার মাও তখন চুপ হয়ে যায়, আমার বউ তখন চুপ হয়ে যায়। আমি তখন রীতিমতো বুঝতে পারতেছিলাম না যে তারা আমার কাছে কী জানি একটা বিষয় লুকাইতেছে। আমার কাছে খুব মানে বড় ধরনের কোনো একটা বিষয় তারা দুজনেই লুকাইতেছে, আমার কাছে তারা খোলাখুলি বলে না। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করে সময়গুলো কাটতে একটা পর্যায়ে সানজিদা আমাকে আবারও বলে যে আকিব, আমি তোমার সংসার করব না, আমি ঢাকায় চলে যাব, আমি ঢাকায় গিয়ে গার্মেন্টসে চাকরি করব, আমি এখানে থাকবো না। পরে আমি বললাম যে কেন থাকবা না, মানে তুমি এখানে না থাকার কারণ কি? একইভাবে সে তখন আমার সঙ্গে ঝগড়াগুলো, আমার আম্মুর সঙ্গে ঝগড়াগুলো করে ওই তখন করছি কি, ওই বাচ্চাটাকে নিয়ে ও তখন আবারও ঢাকায় চলে গেছে। ঢাকায় চলে যাওয়ার পরে আমার আম্মা এবার আমাকে কঠিনভাবে ধরে বলতেছে তুই ওরে আর আনিস না, ওরে আর এই পরিবারে আনারই দরকার নাই, তুই ওরে পুরোপুরিভাবে ছেড়ে দে,
ও একটা খারাপ মেয়ে। এবার আমার আম্মা বলে, তাই আমি বললাম তো খারাপ তুমি কি এখন বুঝছো, আগে বোঝো নাই? আম্মা আমারে বলে, ও যে কত খারাপ এটা যদি আমি তোরে বলি তুই তোর নিজের জুতা খুলে আমারে পিটাইবি। আমি বললাম তোমাকে জুতা খুলে আমার পিটানোর প্রয়োজন নাই, ও যে খারাপ এটা আমি আগেও জানি, তারপরও তারে বিয়ে করছে, আমার বাচ্চা হয়ে গেছে, এই জন্য আমি তার সঙ্গে থাকতেছি। আমার আম্মা তখন বলে, এই প্রথম আর কি আমার মামাকে বলে এই বাচ্চা তো তোর বাচ্চা না, মানে ডিরেক্টলি বলে। আমি বললাম মানি এটা তুমি আমার কি বললা, এই বাচ্চা আমার বাচ্চা না মানি? মা বলে, হ্যাঁ আমি যা বলছি ঠিকই বলছি, এই বাচ্চা মূলত তোর বাচ্চা না, এই বাচ্চার বাবা অন্য কেউ। আমি বললাম কি বললা তুমি, এই বাচ্চার বাবা অন্য কেউ মানি? ও মা এইসব তুমি কি বলতেছ, আমার কাছে খুলে বলো তো কি হয়েছে। মা বলে, আমি যা বলছি তাই ঠিক, আমি এর থেকেও বেশি কিছু তোরা বলতে পারবো না। আমি বললাম কেন বলতে পারবা না? তুমি যদি এটাই বলতে পারো যে এই বাচ্চার বাবা আমি না, আমি এই বাচ্চার বাবা না, তাহলে এই বাচ্চার বাবা কি এটা তো তুমি জানো, এ তো তুমি ভালো করে জানো, তাহলে তুমি আমার কাছে বলো আমি শুনি এই বাচ্চার বাবাকে। এই বাচ্চার বাবা যেহেতু আমি না, এই বাচ্চার বাবা অন্য কেউ, তা অন্য কেউটাকে আমাকে বলো। না উনি আমার কাছে বলে না, আমার কাছে বলে না, আমার সঙ্গে ঝগড়া করে ঝামেলা করে, মানে একরকম আমাকে ইগনোর করতেছে। আমি তখন বললাম আমার কাছে তুমি বলো এই বাচ্চার বাবাকে, এটা তো আমার জানতে হবে, কি এই বাচ্চার বাবা। এতদিন তুমি আমাকে একই কথা বলে আসছো যে বাচ্চার বাবা আমি, এবং আমি শুধু শুধু সানজিদার সাথে ঝগড়া করছি, এটা আমার অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, আর আজকে তুমি নিজের মুখেই বললা যে এই বাচ্চার বাবা নাকি আমি না, তাহলে এই বাচ্চার বাবাকে এটা তুমি জানো, তুমি বলো। শুরু হয়ে গেল আমার মায়ের সাথে আমার ঝগড়া, উনি বলে না বলে না বলে না, লাস্ট পর্যন্ত উনি শুধু একটা কথাই বলে, তুই বিয়ে কর, তুই বিয়ে করলে সব কিছু ঠিক হয়ে যাবে, তুই বিয়ে কর। এবার আমি বলছি যে তুমি যদি আমারে না বলো আমি আত্মহত্যা করব, আমি আত্মহত্যা করবো, তুমি আমার বলাই লাগবে যে এই বাচ্চার বাবাকে যদি না বলো আমি আত্মহত্যা করব। তখন আমার মা আমাকে বলে, এই প্রথম আমার মা আমাকে বলে এই বাচ্চার বাবা তোর বাবা। আমি বললাম মানি এটা তুমি কি বলতেছো? আমার মা বলে, হ্যাঁ এই বাচ্চার বাবা তোর বাবা। আমি চাচ্ছিলাম না কথাটা তোকে বলার জন্য, আমি চাচ্ছিলাম যে দইয়ের পাতিলায় দই আর দুধের পাতিলায় দুধ রেখে তুই সংসার করে যা, আমি চাচ্ছিলাম তোর একটা সংসার হোক, কিন্তু এই মেয়েটা তো খারাপ, যার জন্য আমি বলতে বাধ্য হয়েছি। আমি বললাম কি হয়েছে মা, তুমি আমাকে সত্যি করে বলো তো। মা বলে, দেখ আমি একটা কবিরাজ ঠিক করছিলাম, এটা অনেক দূরের একটা কবিরাজ, তো সেই কবিরাজ বলেছিল সেই কবিরাজের কাছে যদি তোর বউরে আমি পাঠাই, তোর বউ যদি সেখানে যায়, তাহলে কবিরাজ পানি পড়া তাবিজ পড়া দিলে তোর বউর ঘরে সন্তান হবে। তো আমি সেই কবিরাজের কাছে তোর বউরে পাঠাইতাম। এরকম পাঠাইতে পাঠাইতে একদিন আমার শরীরটা খারাপ ছিল, তোর বাবা আসছিল বাড়িতে, তো তোর বাবা বলে তোমার যেহেতু শরীর খারাপ আমি বৌমারে নিয়ে যাই, এই কথা বলে তোর বউরে নিয়ে তোর বাবা গেছিল। তো তোর বাবা গেছে, ওই দিন কী হয়েছে না হয়েছে আমি জানি না। এরপরে মাঝে মাঝে তোর বাবা আমাদের ঘরে আসতো, আমাদের বাসায় আসতো। এরকম করতে করতে একটা সময় হঠাৎ করে তোর বউ আমাকে জানাইলো সে গর্ভবতী। আমি তো শুনে অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, তোমার পেটে বাচ্চা কোত্থেকে আসলো, আমার ছেলে রইল বিদেশে। তখন তোর বউ আমারে বলল যে তোর বাবার সঙ্গে নাকি তার সম্পর্ক হয়েছে। আমি বললাম তারপর? আমার মা বলে, তারপর আমি বললাম ঠিক আছে যদি এটা হয়েই যায় এখন কি করব, বাচ্চা নষ্ট করে ফেলি। তোর বউ তখন নিজে আমাকে বলতেছে আমার ঘরে তো কোনো সন্তানাদি হয় না, এবং যেহেতু আমার ঘরে একটা সন্তান হয়েছে বা আমার পেটে একটা সন্তান আসছে, এই সন্তান আপনি নষ্ট করেন না, এই সন্তানটা নষ্ট না করিয়া যেভাবেই পারেন আপনার ছেলেকে বলে টলে আপনার ছেলেকে বুঝিয়ে আপনি সন্তানের একটা পরিচয় দেন। তখন আমি চিন্তা করলাম যেহেতু ওর ঘরে সন্তান হয় না, আজকে বহু বছর হইলো বিয়ে করলি তুই, সন্তান হয় নাই, যেহেতু একটা সন্তান হইছে এই সন্তানটাকে আমি তখন ওর কথা মতো মানে তোর বউর কথা মতো আমি ওই সন্তানটাকে নষ্ট করলাম না, নষ্ট না করে আমি তোর বউকে বললাম যে আচ্ছা ঠিক আছে সন্তানের তাহলে আমি একটা পিতৃ পরিচয় দিব, তবে আমার একটা শর্ত আছে। আমার শর্ত হচ্ছে যত যাই হোক যেটাই হোক তুমি আর কোনোদিনও আকিবের বাবার সঙ্গে কথা বলতে পারবা না, তুমি আকিবের বাবার সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারবা না। সন্তান হয়েছে সো ঠিক আছে, আমি এটা যেমনে পারে আকিবরে বুঝে আমি আকিবের সঙ্গেই তোমার সংসার করাবো। যার ফলশ্রুতিতে আমি তোকে বলেছিলাম যে কবিরাজের মাধ্যমে জিনের দ্বারা তোর সন্তান হয়েছে, কিন্তু মূলত জিনের দ্বারা তোর সন্তান হয়নি। আমি বললাম তারপর? আমার মা বলে তারপর যেটা হইলো তোর বউ আমার সেই কথা রাখেনি। তোর বউ আমাকে কথা দিয়েছিল তোর বাবার সঙ্গে সে কোনো যোগাযোগ রাখবে না, তোর বাবাকে সে দেখলে আরেক দিকে চলে যাবে, তোর বাবার সঙ্গে কথা বলবে না, কিন্তু সে এটার করলো উল্টা। তুই দেশে আসার পরেও সে গোপনে গোপনে তোর বাবার সঙ্গে কথা বলেছে, শুধু কথা বলেছে তাই নয়, সে তোর বাবার সঙ্গে ঢাকায় পর্যন্ত চলে গেছে। ঢাকায় যে বাসায় তোর বউ থাকতো ওই বাসায় মাঝে মাঝে তোর বাবাও যাইতো। সে যখন ঢাকা থেকে তুই যখন তারে নিয়ে আসলি মানে এখানে নিয়ে আসলি, আনার পরে আমি তখন তারে বললাম যে বৌমা তুমি এই কাজটা কেন করলা, তুমি কেন এই কাজটা করলা? আমি তো বলছিলাম যে আকিবরে আমি বুঝিয়ে শোনায়া আমি তোমার আকিবের সংসারে করাবো, আকিবের সন্তান আমি যেভাবেই পারে আকিবরে বুঝাবো, বুঝে তোমার আমি আকিবের সংসারে করাবো, কিন্তু তুমি কোনোদিনও
তোমার শ্বশুরের সঙ্গে কথা বলবা না, তোমার শ্বশুরের কাছ থেকে তুমি দূরে থাকবা, কারণ তোমার শ্বশুরের চরিত্র ভালো না, তোমার শ্বশুরের চরিত্র খারাপ। এতভাবে তোমাকে বুঝাইলাম, এতভাবে তোমাকে বললাম, এবং এর পরেও তুমি আমার কথার কোনো মূল্যায়নে করলে না, আমার কথার কোনো দামে দিলে না। তুমি যথারীতি আবারও আকিবের আব্বার সঙ্গে খারাপ সম্পর্কে লিপ্ত হলা, ওনার সঙ্গে তুমি সেই ঢাকায় চলে গেলা, এবং এগুলো বলাতেই তোর বউর সঙ্গে আমার ঝগড়া হচ্ছে। এবং এরপর আমি দেখতাম গোপনে গোপনে তোর বউ তোর চোখ ফাঁকি দিয়া ঘরের বাইরে যেয়ে তোর আব্বার সঙ্গে যোগাযোগ করতো, কথা বলতাম। তোর আব্বা আমার ঘরে আসতো না, আমি তার ঘরে আসতে নিষেধ করি, কিন্তু সে বাইরে বাইরে গিয়ে তোর বউর সঙ্গে যোগাযোগ করে। তো যার জন্য আমি আর সহ্য করতে পারি না, ঝগড়া হয়েছে। ঝগড়ার এক পর্যায়ে তোর বউ বলে তোর সংসার করবে না, সে চলে গেছে। তাহলে তুই কি মনে করিস এই বউকে আর তোর ঘরে আনবি? আমার তখন মনে হলো যে আমার বউ তো ক্রিমিনাল না, বড় ক্রিমিনাল হচ্ছে আমার মা। আমার মা আমার সঙ্গে এইভাবে চিটিং করলো, আমার মাই তো আমাকে সবচেয়ে বড় ধোকা দিল। আমার বউ আর আমাকে কি ধোকা দিল? ধোকা তো আমার মা আমারে দিল, আমার মাই তো আমার সঙ্গে বেইমানি করলো। বুকটা তখন অনেকটা ভার হয়ে গেল ভাই, নিঃশ্বাস নিতে পারতেছিলাম না যে আমার মা আমার সঙ্গে এত বড় চিটিংটা আমার মা আমার সঙ্গে করতে পারলো। আমার মায়ের 5টা পরাণে কি একটা কথা বললো না যে আমি আমার ছেলের জীবনটাকে কেন এইভাবে নষ্ট করতেছি? মায়ের উপরেই তখন আমার এক পৃথিবী রাগ, অভিমান, ক্ষোভ তখন জমে গেল। আমি তখন আর বিয়েও করি না, মা যেভাবে আমাকে রাখছে আমি এভাবেই পড়ে আসি, আর বাবা তো আমাদের পরিবারে আসেই না। এভাবে প্রায় অনেকগুলো দিন কেটে গেল, কিন্তু বিশ্বাস করেন আমি সানজিদাকে মন থেকে ভালোবেসে ফেলেছিলাম, যার কারণে সানজিদাকে ভুলে আমি অন্য কারো কাছে যেতে পারতেছিলাম না, অন্য কারোর সঙ্গে আমি সংসার করতে পারতেছিলাম না। তখন তো আমি আর বিদেশেও ব্যাক করলাম না, বিদেশে পাসপোর্টও ছিঁড়ে ফেললাম, সবই নষ্ট করে ফেললাম। এবং এরপর আমি তখন ঢাকায় একটা চাকরির ব্যবস্থা করি। আমার মা তখনও বরিশালে গ্রামেই থাকে, শহরেই থাকে, উনি তখনও গ্রামে যায়নি। এবং আমার মায়ের কাছে টাকা পয়সা আসতে বেশ ভালোই আছে, আমার আব্বার কাছ থেকে নিয়ে রাখা টাকা, সেগুলো দিয়ে উনি ঘর ভাড়া দিয়ে উনি মোটামুটি খুব আরাম আয়েসে ওই জায়গার মধ্যে আছে। পরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি তখন ঢাকায় চলে যাব। পরে ঢাকায় একটা চাকরির ব্যবস্থা করলাম, করে আমি তখন সিকিউরিটি চাকরি সিকিউরিটি গার্ডের চাকরি নিলাম। চাকরি নিয়ে আমি তখন ঢাকাতে চলে গেছি। ঢাকাতে গিয়ে আমি তখন ঢাকাতে চাকরি বাকরি করতেছি, আলহামদুলিল্লাহ ঢাকাতে চাকরি বাকরি করতেছি, বেতনও ভালো পাইতেছি। মানে আমার আর তেমন কোনো বড় ধরনের সমস্যা রইল না, এভাবে প্রায় আপনার ঢাকাতে 7-8 মাসের মতো কেটে গেছে। 7-8 মাস পরে একদিন আমি ডিউটিতে রওনা দিব সকালবেলা, তখন আপনার 7টা কি 7:30 বাজে আমি ডিউটিতে যাব। রাতের বেলা যারা নাইট শিফট করছে, আমরা এখন দিনের বেলা গেলে ওরা চলে আসবে। ঘর থেকে বেরোলাম রেডি হয়ে, এবং বেরোয়ার পরে আমি গেটের কাছে গিয়ে দেখি হঠাৎ করে আমার বউ দাঁড়ায় আছে, মানে সানজিদা দাঁড়ায় আছে। সানজিদাকে দেখার পরে আমার বুকের ভিতরটা একটা মুসুর দিয়ে উঠলো, আর ওইখানে কীভাবে আসলো, আমার ঠিকানা কই পাইলো। এবং ওখানে এসে তখন আমার পা ধরে ধরে চিৎকার করে কাঁদতে শুরু করছে। তো গেটের সামনে তো আরও বাড়ির মানুষজন আছে, এরা মোটামুটি সবাই জড়ো হয়ে গেছে। সবাই তখন দৌড়ে আসছে, কী হয়েছে এখানে, কী হয়েছে? মানে আমি তখন নিচের দিকে তাকে আসো, আমার পা ধরে আছে, তুমি আমার মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। তো আমি বললাম যে ঠিক আছে, আমার তোমার উপরে কোনো অভিযোগ নেই, তুমি ভিতরে আসো। ওর হাত ধরে আমি তখন ওর ভিতরে নিয়ে গেলাম। ভিতরে নিয়ে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, সানজিদা আমার সঙ্গে তুমি এই কাজটা কেন করলা? ও আমাকে বলে আমি কোনোটাই করতে চাই না, এই সমস্ত কিছু তোমার মা করাইছে। আমি বললাম আমার মা করাইছে মানে? বলে হ্যাঁ আমার মা করাইছে। আমি বললাম যে না, আমার মা করায় নাই, আমার মা তো আমারে বললো যে মা তোমারে পাঠাইছে ওনার সঙ্গে কবিরাজের কাছে যাওয়ার জন্য, কিন্তু তুমি ওনার সঙ্গে কবিরাজের কাছে না গিয়া তুমি এই ধরনের খারাপ কাজ ওনার সঙ্গে করছো কেন? ও তখন আমারে বলতেছে তুমি তোমার মাকে বিশ্বাস করলা, তোমার মা তোমাকে মিথ্যা কথা বলছে, তোমার মা এটা সম্পূর্ণই তোমাকে মিথ্যা কথা বলছে, তোমার মা এই ধরনের কোনো কিছুও নেই আমার সঙ্গে করে নাই, তিনি উল্টাপাল্টা তোমাকে বলছে। আসলে মূলত তিনি নিজেই আমাকে তোমার বাবার কাছে পাঠাইতো, উনি আমাকে জোর করে তোমাকে তোমার বাবার কাছে পাঠাইতো। আমি তখন তোমার বাবার কাছে যেতে চাইতাম না, আমি বলতাম আমি যাব না, আমি যেতে মানা করতাম, বাট তারপরেও তোমার আম্মা জোর করে আমাকে তোমার বাবার কাছে পাঠাইতো। তোমার মা যেগুলো বলছে এগুলো সম্পূর্ণই মিথ্যা কথা, এবং এগুলো কোনোটাই সত্য কথা নয়, এগুলো সম্পূর্ণই মিথ্যা কথা। আমি তখন বললাম যে কী বলতেছো তুমি, সম্পূর্ণ ওগুলাই মিথ্যা কথা, আমার মা আমার এগুলো বলছে, বলে মিথ্যা কথা, তোমার মা নিজে আমাকে তোমার বাবার কাছে পাঠাইতো, আমি যেতে চাইতাম না, আমি বলতাম যে আমি যাব না, তারপর তোমার মা আমাকে এইটা সেটা বলে তোমার মা নিজেই পাঠাইতো, এবং তোমার মাই আমার জীবন নষ্ট করছে, আমি ইচ্ছে করে তোমার বাবার কাছে যাইনি। এখন আমি কাকে বিশ্বাস করব? ওকে বিশ্বাস করব না আমার মাকে বিশ্বাস করব? এখন আমি কিভাবে বুঝবো ও যেটা বলতেছে এটা সত্য, নাকি আমার মা আমাকে যেটা বুঝাইছিল সেটাই সত্য? তারপর আমি মেনে নিলাম যে যাই হোক যেটাই হোক, এটা হয়তো আমাদের ভাগ্যে ছিল, আমার ভাগ্যে ছিল, যার জন্য বিষয়টা এরকম হয়েছে। আমি তখন সানজিদাকে বললাম তাহলে তুমি কি আমার সংসার করবা? ও আমাকে বলে হ্যাঁ আমি তোমার সংসার করব, আমি তোমার সঙ্গে থাকতে চাই, তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই, আমি তোমার সঙ্গে সংসার করতে চাই।
আমি বললাম ঠিক আছে, তুমি আমার সঙ্গে সারা জীবন থাকবা, আমার সঙ্গে সংসার করবা, তাহলে কি আর কোনোদিন আমার বাবার কাছে যাবা বা এই ধরনের কোনো কিছু করবা? ও বলে না, আমি এই ধরনের কোনো কিছু করবো না। তো আমি জানি আপনারা অনেকেই শুনলে আমাকে বকা দিবেন বা গালি দিবেন, যেটা আমি কেন করলাম, কিন্তু শেষমেশ আমি সানজিদার চোখের পানিগুলো নিতে পারি নাই। এবং ও হঠাৎ করে এত সকালবেলা এসে আমার পা ঝরায় ধরে কান্নাকাটি শুরু করছে। তো সব কিছু মিলে তখন আমার কাছে মনে হলো যে না, ও আসলে আমার সংসারই করতে চায়, আমার সাথেই থাকতে চায়, যার কারণে পরে আমি ওকে মেনে নিলাম। তো মেনে নেওয়ার পরে ইতিমধ্যে এখানে আরেকটা ঘটনা আছে। আমার বাবা কিন্তু মানে আমি যে ওনার সন্তান, এটা কিন্তু উনি সব জায়গা থেকে নাকচ করে দিল। মানে উনি এটাও বলছে যে ওনার সয় সম্পত্তির কোনো কিছুর ভাগ উনি আমাকে দিবে না। আমার আম্মার সঙ্গে ওনার ঝামেলা হয় কি নিয়ে, ওই ঝামেলার পরে উনি বলছেন ওনার সম্পত্তির ভাগও তিনি আমাকে দিবে না। আর এক কথায় বলতে গেলে আমার আব্বার কোনো সম্পত্তির ভাগ আমি চাই না। আমার আব্বা আমারে তার সম্পত্তির কোনো অংশ দেখ বা কোনো অংশ ভাগ করে আমারে দেখ, সেটা আমি চাইও না। তো যাই হোক, এরপর আমি তখন এভাবেই পড়ে আসি, এভাবেই তখন আমার দিন রাতগুলো কাটতেছে, আমার সময়গুলো কাটতেছে। এমন করে সময়গুলো কাটতে কাটতে আমি সানজিদের সঙ্গে ভালোভাবেই আছি, কোনো যায় নাই, কোনো ঝামেলা নাই, কোনো ধরনের কোনো প্রবলেম নাই, আমি ওর সঙ্গেই আছি। তখনই বাবা করলো কি, বাবা আমার মায়ের থেকে কেমনে কেমনে কাগজপত্র করে সিগনেচার টিগনেচার নিয়ে আমার মাকে আমার বাবা ছেড়ে দিল। মানে আমার বাবা আমার মাকে তালাক দিয়ে দিল। এবং তালাক দেওয়ার পরে তিনি সবার কাছে মানে সবাইকে বলে দিল যে আমি তার সন্তান এবং সে আমাকে সম্পত্তির কোনো ভাগ দিবে না, সে আমাকে সম্পত্তির কোনো ভাগ দিবে না, এটা তিনি সবার কাছে বলে দিছে। আর আমিও ওনার কাছ থেকে সম্পত্তির কোনো ভাগ নেব না। এরকম করে প্রায় আমি সানজিদার সঙ্গে পরে আবারও 2.5 বছরের মতো সংসার করি। 2.5 বছর সংসার করে 2.5 বছরে সানজিদার ঘরে আর কোনো সন্তান হয়নি। আসলে সন্তান না হওয়ার পিছনে সানজিদার কোনো দোষ নাই, দোষটা ছিল আমার। আমি পরে ডাক্তার দেখাই এবং ডাক্তার দেখানোর পর আমি বুঝতে পারি যে মূলত আমার সমস্যা, এবং আমার সমস্যার কারণেই সানজিদা মা হচ্ছে না। এরপরে যখন আমাকে ডাক্তার কাছে এরপরে যখন 2.5 বছর সংসার জীবনে হঠাৎ করে আমি খবর পাইলাম আমার বাবা মারা গেছে। আমার বাবা মারা গেছে। তো বাবা যখন মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে যথারীতি সে মারা গেছে, আমার ভিতরে তখন একটা কষ্ট কাজ করছে যে আমার বাবা মারা গেছে, আমি অন্তত আমার বাবাকে একটু দেখব। তো বাবার লাশের কাছে গেছিলাম। বাবার লাশের কাছে যাওয়ার পরে বাবার যে ছেলেমেয়েরা আছে তারা আমার বাবার লাশের কাছে ভিড়তে দেয় নাই, বাবার লাশের কাছে ভিড়তে দেয় নাই। এবং বাবার কাছ থেকে তারা লিখিত নিয়ে রাখছে যে আমি বাবার সন্তান না। বাবার কাছ থেকে লিখিত নিচ্ছে আমি বাবার সন্তান, আমি নাকি অবৈধ সন্তান, আমার বাবার সন্তান আমি না। এরকম করে তারা লিখিত দিয়ে গেছে আমার আব্বাকে, এবং আব্বার এটাও নাকি বলছে আমি আর আমার মা আমার বাবা মারা চাইলে যেন মাটিও দিতে না আসি, তাদের কবর আমি মাটিও না দিই। যাই হোক, আমার আব্বা মারা গেছে, আব্বাকে আল্লাহ বেহেশতে নসিব করুক। আমি আর আব্বার কবরে মাটি দেওয়ার জন্য গেলাম না। আমি তখন আবারও পুনরায় ঢাকাতে চলে আসলাম। আমার বউ সানজিদাকে নিয়ে আমি তখন সংসার করতেছি। তো এইভাবেই প্রায় আপনার কিছুদিন কেটে গেল। বাবার কোনো সম্পত্তি আমি নিলাম না। সানজিদা আমাকে বারবার বলতেছে তুমি একটা মামলা করো, তুমি আইনে যাও, তুমি আদালতে যাও, তুমি মামলা করো, তুমি তো তোমার বাবার সন্তান, তোমার বাবা যেহেতু মারা গেছে তাহলেই তুমি তোমার বাবার কাছে সম্পদ পাবা। আমি বললাম যে বাবা সবার কাছে লিখিত দিয়ে গেছে তার কোনো সম্পত্তির মালিক আমি না, এবং তিনি এটা বলেও গেছে যে আমি তার সন্তান না, এবং তিনি আমার ওয়াইফের সঙ্গে এই ধরনের খারাপ কাজ করছে, আমি এই বাবার সম্পত্তির কানা করেও চাই না। আমি প্রয়োজনে না খেয়ে থাকবো, আমি রাস্তায় ঘুমাবো, আমি ভিক্ষা করে ভাত খাবো, তারপর আমি এই বাবার 1 ফোঁটা সম্পত্তির মালিক আমি হতে চাই না। সানজিদা আমাকে বলে তোমার বাবার কোটি কোটি টাকার সম্পদ, ঢাকাতে বাড়ি, বরিশালে বাড়ি, এখানে বাড়ি, ওইখানে বাড়ি, উনি বিঘায় বিঘায় সম্পত্তির মালিক, উনি এত টাকা পয়সার মালিক, আর তুমি এভাবে তোমার জীবন সিকিউরিটি গার্ড হিসেবে কাটাইবা, তোমার ছেলেটার ভবিষ্যৎ কী হবে? আমি বললাম আমার ছেলের ভবিষ্যৎ আমারটা যেমন হয়েছে আমার ছেলেটাও তেমনই হবে। আমি যদি সিকিউরিটি গার্ড হই আমার ছেলেও সিকিউরিটি গার্ডে চাকরি করবে। ও আমাকে বলতেছে যে না তুমি ফকির হইতে পারো, আমি আমার ছেলেকে ফকির বানাবো না, আমার ছেলে কোনো ফকির বাবার সংসার করবে না, কোনো ফকির বাবার সঙ্গে থাকবে না। আমি ঠিক আছে, তোমার ছেলে যদি কোনো ফকিরের সঙ্গে না থাকে তাহলে তোমার ছেলে যার সঙ্গে থাকবে তোমার ছেলেকে তুমি তার সঙ্গেই রাখো। আমাকে এইসব বিষয় নিয়ে কথা বলে আমার সাথে এইসব বিষয় নিয়ে কথা বলো না, আর আমি এই বিষয় নিয়ে তোমার সঙ্গে কথাই বলতে চাই না। তোমার ছেলে যদি আমার সংসার না করে তাহলে আমার সাথে না থাকে, তাহলে যেখানে থাকবে সেখানেই যাও। এইভাবে আমার সাথে রাগারাগি আবারও সে আগের মতো ঝগড়াঝাটি, আমার সংসার করবে না, থাকবে না, এটা সেটা বলে ও তখন করে কি 2 দিন পর পরে বরিশালে যায়। তো বরিশালে যাইতেছে আসতেছে, কি করতেছে ওটা আমি আর বুঝি সুঝি না। ও যায় আসে, কি জানি কাগজপত্র এটা সেটা এই ডকুমেন্ট নিয়ে দৌড়দৌড়ি করতেছে। তা আমি বলি তুমি এই সমস্ত কাগজপত্র নিয়ে দৌড়দৌড়ি করো, এগুলো কিসের কাগজপত্র আমার কাছে বলো না। ও আমাকে কোনো কিছুই বলে না, কাগজপত্রের বিষয়ে ও কোনো কিছু আমাকে জানায় না, শুধু আমাকে বলে যে আমি তোমাকে বলবো, শুধু বলে তোমাকে বলবো। তা আমি বললাম যে তো ঠিক আছে বললে বলো, এইসব কিসের কাগজপত্র, কি না তুমি এত ছুটোছুটি করে এত দৌড়দৌড়ি করে আমাকে বলো না। না আমার কাছে তো কোনো কিছুই খোলাখুলিভাবে বলতে চায় না। তা
তাই আমি বললাম ঠিক আছে, যদি তুমি নাই বলো আচ্ছা ঠিক আছে, আমার কাছে বইলো না। এরকম করতে করতে তো আমার একটা সৎমা আছে, আমরা যে বাড়িতে থাকতাম ওই বাড়িতে আমার ওই সৎমা থাকতো। তো একদিন ওই সৎমার সঙ্গে আমার দেখা হয় বরিশালে, আমার আম্মার সাথে দেখা করতে গেছি, ওখানে দেখা হয়। দেখা হওয়ার পর আমার ওই সৎমা আমাকে বলে আমার বউ নাকি তাদের নামে মামলা করছে, মানে আমার বউ সানজিদা তাদের নামে মামলা করছে। আপনি শুনলে এখন অবাক হয়ে যাবেন। আমি তখন বললাম যে আমার বউ আপনাদের নামে মামলা করছে, মানে কেন আপনাদের নামে আমার বউ কেন মামলা করতে যাবে? বলে আমাদের নামে তোমার বউ মামলা করছে এই কারণে, তোমার বউ, আল্লাহ তুমি মাফ করো, আমাকে এরকম করে বলতেছে যে তোমার বউ তোমার বাবার বউ হিসাবে সে কোর্টে মামলা করছে, তার কাছে কাগজপত্র আছে, তোমার বাবা তারে বিয়ে করছে, সে কাবিনের পেপার নিয়ে সে মামলা করছে থানাতে মামলা করছে। এবং ওই মামলার মানে রেশ ধরে, সেই মামলার সূত্র ধরে এখন পুলিশ আমাদেরকে দৌড়াইতে আছে, নয় তারা সম্পত্তির ভাগ দিতে হবে, ওর ছেলে আছে, সম্পত্তির ভাগ দেওয়া লাগবে। আমি বললাম এটা তুমি কি বলতেছো? আমার মায়েরে বলতেছে। আমার মা বলে হ্যাঁ। আমি তখন সানজিদারে জিজ্ঞেস করলাম, সানজিদা এমন এমন ঘটনা, তুমি নাকি আমার আব্বার নামে মামলা করছো, মানে আমার মানে সৎ মা সৎ ভাই বোনদের নামে মামলা করছো সম্পত্তির আশায়, আমার আব্বার সঙ্গে নাকি তোমার বিয়ে হয়েছে, তোমার কাছে নাকি কাবিনের পেপার আছে? আমাকে বলে হ্যাঁ আছে তো, আমার কাছে কাবিনের পেপার আছে, আর ওই কাবিনের পেপার নিয়েই আমি তোমার আব্বার নামে এই মামলা, তোমার ভাই বোনদের নামে মামলা করছি, তোমার আব্বা তোমার বিয়ে করছে। তাই আমি বললাম আমার আব্বা তোমার বিয়ে করছে, এটা তো তুমি এই পর্যন্ত আমার কোনোদিনও বলো নাই। তুমি বলছো তোমার আব্বা, আমার আব্বা যা করছে সবই জোর করে আমার মা করাইছে। ও বলে যে না তোমার আব্বা আমার বিয়েও করছে, আমার কাছে কাবিনের ব্যাপার আছে, আমি এই জন্য মামলা করছি। তো আমি বললাম তুমি আমার আব্বার বউসাই যে আমার আব্বার নামে আমার ভাই বোনদের নামে মামলা করে তুমি আমার সংসার কেমনে করো? ও বলে করলাম না তোর সংসার। আমি বললাম সানজিদা তুমি কি মানুষ? ও আমাকে বলে হ্যাঁ। আমার কি তোর মানুষ মনে হয় না? তুই নিজে মানুষ, তোর বাবার কোটি কোটি টাকার সম্পত্তি ফালাইয়া তুই এখানে সিকিউরিটি গার্ডের চাকরি করিস, তুই সৎ সাজিস, তোর বাবার কাছে তুই মালিক না, তুই যেটা তোর বাবার কাছ থেকে তুই নিবি না সেটা আমি নিতেছি, আমি হয়তো রং ওয়েতে নিতেছি, তুই তো রাইট ওয়েতে পাইতি। আমি বললাম তাই বলে তুমি আমার বাবার সঙ্গে এইভাবে করবা? ও তখন আমার বলতেছে আমি যা করতেছি ঠিকই করতেছি, তুই যেহেতু মামলা করবি না তোর বাবার নামে, তোর ভাই বোনদের নামে, তোর ভাই বোনেরা তোর সম্পদ নিয়ে খাবে, আর আমার ছেলে সারা জীবন রাস্তায় ভিক্ষা করবে, এটা তো আমি হতে দিতে পারি না। তো তুই যেহেতু তোর বাবার সম্পদ নিবি না, আমার ছেলে তার বাবার সম্পদ নিবে, এই জন্য আমি মামলা করছি। এবং সেই মামলায় তখন সে লড়তেছে আইনে, আদালতে, প্রশাসনে, এখানে সেখানে দৌড়াইতেছে এবং তাকে অনেকে সাহায্য সহযোগিতাও করতেছে। আমার মা তখন নির্বাক হয়ে তাকায় আছে কি হইতেছে। এবার আমি চিন্তা করলাম তুমি যদি আমার বাবার ওয়াইফ দাবি করো, তুমি যদি নিজেকে আমার বাবার ওয়াইফে দাবি করো, তাহলে তো তুমি আর আমার ঘরে থাকার কোনো রাইটস নেই, তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। ও নিজেই তখন আমার ঘর থেকে বেরিয়ে গেছে এবং দীর্ঘ প্রায় বহু বৎসর ধরে এই মামলা লড়ে এবং বহু বৎসর ধরে মামলা লড়ার পরে একটা সময় সে সম্পত্তির ভাগ পায়। এবং সম্পত্তির ভাগ সে এমনভাবে পায়, আমি আপনাকে কি বলবো, সে প্রায় আপনার হিসাব করতে গেলে 70 থেকে 80 লক্ষ টাকার সম্পত্তি পায়। এই 70-80 লক্ষ টাকার সম্পত্তি সে পায় এবং সেই সম্পত্তি নিয়ে সে আরেকটা বিয়ে বসে, মানে আমার সঙ্গে সে আমার নিজের ইচ্ছে সে আমাকে ডিভোর্স করে দেয়, করে আরেকটা বিয়ে করে এবং আরেকটা বিয়ে করার পরে সে সেই লোকের সঙ্গে এখন সে ভালো আছে। সয় সম্পত্তি নিয়ে তার নিজস্ব ব্যবসা বাণিজ্য আছে, দোকানপাট আছে, সব কিছু মিলিয়ে সে এখন এক কথায় বলতে গেলে অনেক টাকার মালিক। তবে আমার সঙ্গে সে যা করেছে এই পর্যন্ত তা ঠিক বলার মতো না। এক পর্যায়ে আমার আম্মাও মারা যায় এবং আম্মা মারা যাওয়ার পরে আমি তখন আর মানে নিজের হালটাকে আর ধরতে পারিনি। মা মারা গেল, আমার বউ আমার সঙ্গে এইভাবে চিটিং করে আমার বাবার বউসাই যে আমার বাবার সম্পত্তির মালিকানা দাবি করলো, আমার বাবার সম্পত্তির মালিকও হলো, আমাদেরকে ছেড়ে চলেও গেল। এবং মায়ের মৃত্যুর পরে আমি আর আপনার গ্রামের দিকে যাই নাই, মানে বরিশালের দিকে আর যাই নাই, আমি ঢাকাতেই পড়ে আছি। একটা পর্যায়ে আমার টাকা পয়সা, ওই যে সিকিউরিটি চাকরি করি এখান থেকে যা কিছু কামাইলাম, এখনও মাঝে মাঝে আমার ওয়াইফের আমি দেখি, কিন্তু আমার সঙ্গে আর কথা বলে না। রাস্তাঘাটে যদিও দেখা হয়, ও আমাকে না দেখার অভিনয় করে, স্কিপ করে চলে যায়। আমি এখনও সিকিউরিটি গার্ডের চাকরি করি, আমি এখন সিনিয়র সিকিউরিটি গার্ড একটা হসপিটালের, এবং প্রতি রাত্রে সিকিউরিটি গার্ডের চাকরি করি আর আপনার গল্পগুলো শুনি। রাত জাগতে হয় তো সারা রাতে জেগে থাকে, ধরেন গার্ডের চাকরি করে আমি আপনার গল্পটা ছেড়ে দিই আপনার গল্পটা শুনি আর তার পাশাপাশি চাকরি করি। এবং আমার কাছে মনে হয় আমি আপনার খুব পুরনো একজন সাবস্ক্রাইবার। আমি প্রায় 2021 সাল থেকে আপনার এই জীবনের গল্পের সাথে জড়িত আছি। আজ বহু বছর পর সিদ্ধান্ত নিলাম নিজের কথাগুলো আপনাকে বলবো। আমার কথাগুলো একটু লজ্জাজনক, যার কারণে আসলে আপনাকে বলতে চাই না। শেষ পর্যন্ত চিন্তা করলাম যে না, লজ্জাজনক হলে এখান থেকে অনেক কিছু শেখার আছে। আমার মতো অনেকেই প্রবাস করে, কষ্ট করে,
ওদের সঙ্গে এরকম ঘটতে পারে, যার জন্য আপনাকে কথাটা জানাইলাম। আপনি যদি মনে করেন আমার গল্পটা রেকর্ড করতে পারেন, তবে অনুরোধ রইল যে আপনি, আমার ওয়াইফ যেহেতু এখন শিক্ষিত মানুষ, মানে বড়লোকের বউ বা বড়লোক, আমার ছেলে বউ, আমার ঠিকানাগুলো একটু হাইড করে আপনি গল্পটা রেকর্ড করবেন, আর যতটুকু আপনি বলা সম্ভব হয় ততটুকুই বলবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক এবং আমার মতো এমন ঘটনার কারোর সঙ্গে না ঘটুক। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে বরিশালের ভাই আকিব হোসেনের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। বন্ধুরা, আকিব ভাইয়ের গল্পটা খুবই হৃদয় বিদারক একটা গল্প ছিল, আর তিনি গল্পটা আমাকে ওভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারেননি। যেভাবে লিখেছে আমি চেষ্টা করেছি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য। কোনো অংশে যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। দেখেন, আমাদের এই পৃথিবীতে মানুষ হচ্ছে সবচেয়ে লোভী প্রাণী। শুনতে খারাপ লাগে, আমি ওই দিন আমাদের পুকুর পাড়ে বসেছিলাম, আমি দেখলাম আমাদের পুকুর পাড়ে শীতের মধ্যে একটা বক পাখি পুকুরের কোণার মধ্যে বসে আছে, এবং আমি তাকিয়ে দেখলাম সে দীর্ঘক্ষণ মানে এক পায়ে ওখানে দাঁড়িয়ে আছে শুধুমাত্র একটা ছোট্ট খাবারের আশায়, হয়তো একটা পুঁটি মাছ অথবা একটা ছোট মাছ সেটাকে খাবে, যার জন্য সে ওখানে দাঁড়িয়ে আছে দীর্ঘক্ষণ। একটা সেকেন্ডের জন্য সে এদিক থেকে সেদিক যাচ্ছে না, ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে, এবং সে ওইখানে দাঁড়িয়ে থেকে হয় একটা পুঁটি মাছ খেতে পারলে খাবে, না পারলে সে এখান থেকে নীরবে ফিরে যাবে, তার ঘরে গিয়ে সে ঘুমাবে। তার কোনো চিন্তা নাই, তার কোনো টেনশন নাই, তার কোনো ভাবনা নাই, সম্পত্তির কোনো অহংকার নাই, সম্পত্তি পাওয়ার কোনো লোভ নাই, চাহিদা নাই। অথচ আমরা মানুষ, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। যার আছে সে আরও চায়। অবাক হয়ে গেলাম, শুধুমাত্র সম্পত্তির লোভে নিজের স্বামীকে ছেড়ে শ্বশুরের বউ হয়ে গেলেন। আল্লাহ এই রাক্ষসী মানুষগুলোকে মৃত্যুর পর কোথায় জায়গা দেবে, সেই প্রশ্ন আমার আপনাদের কাছে। প্রিয় বন্ধুরা, আমি বিদায় নিচ্ছি, তবে বিদায় নেওয়ার আগে সবাইকে বলে যাচ্ছি, আমার জীবনে সবচেয়ে অবাক করা এক মন্দিরের দেখা আমি পেয়েছিলাম মালয়েশিয়াতে, এবং যেটার ইতিহাস প্রায় 40 কোটি বছর আগের। সেখানে এক গুহা আছে, ওই গুহার আবিষ্কার প্রায় 40 কোটি বছর আগে, এবং সেই মন্দির আসলে আমার কাছে ভীষণ অবাক লেগেছে। আপনারা চাইলে ভিডিওটা এখান থেকে দেখে নিতে পারেন, এখনই এখানে উঠবে, এখানে ক্লিক করলে পুরোটা ভিডিও দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।